আজকে আমাদের গত ক্লাসে যে টপিক একদম ক্লিয়ার হয় নাই, কিছু বাকি ছিল, তো আজকে আমরা সেগুলো কভার করব। তো নাম্বার ওয়ান যে ছবিটা দেখতে পাচ্ছেন, এই ছবিটা কিন্তু এরকমই, অনলি ফোনে তোলা একটা ছবি। এবং এই ছবিটা আমরা একদম ফুল এডিট করব, এ টু জেড বলা যায়। এবং প্রথমে আমরা এডিট করার শুরুতে, মানে আমরা প্রথমে যেটা শিখবো, যে ছবির মধ্যে যদি কোনো স্পট থাকে সেটা কিভাবে তুলবো, সেটা অনেকে জানে। কি? ক্লোন স্টাম্প। ক্লোন স্টাম্পের শর্টকাট কি? এস। তো আমরা অনেকে চিনি তো না, সবাই চিনি না। কেউ চেনেন না এরকম কেউ আছেন? না। তো ক্লোন স্টাম্প টুল না হয়, ক্লোন স্টাম্প টুলে যে ব্রাশটা আমরা ব্যবহার করবো, এই ব্রাশটার নাম জানেন? সফট। সফট ব্রাশ মনে আছে? রাইট ক্লিক, সফট ব্রাশ। অকারণে তো ক্লিক দিতে হয় না, এটা তো অনেকে জানে, আমরা সবাই জানি যে অকারণে ক্লিক দিলে বলে যে অল্টার টু ক্লিক, মানে কোথা থেকে আপনি কপি করতে চান। তো এখান থেকে কপি করলাম সোর্স, দেন অল্টার ছেড়ে নর্মাল ক্লিক হচ্ছে পেস্ট, এবং সোর্স যে জায়গাটা সেখান থেকে কিন্তু পেস্ট হচ্ছে। আপনি যদি এটা রিমুভ করতে চান, অল্টার ধরে ক্লিক হচ্ছে কপি, নর্মালি ক্লিক হচ্ছে পেস্ট, অল্টার ধরে ক্লিক হচ্ছে কপি, শুধু ক্লিক হচ্ছে পেস্ট। তার মানে সবাই জানেন এটা? সবার ক্লিয়ার আছে? ওকে, ডান। নেক্সট আমরা আরো একটা টুল সম্পর্কে জানতে চাই, যেটার নাম হচ্ছে, খুবই পপুলার একটা টুল, নাম হচ্ছে প্যাচ টুল। এই প্যাচ টুল একদম যারা এক হাতে কাজ করতে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন, মানে খুব ভালো লাগে এক হাতে, যারা মানে অল্টার ধরা, তারপরে ক্লিক করা, অল্টার ছেড়ে নর্মালি ক্লিক করা, মানে একটা দুই হাতের একটা কম্বিনেশন থাকা লাগে। কিন্তু এই টুলে খুবই আনন্দ পাবেন তারা যারা এক হাতে কাজ করতে খুবই, মানে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করেন। কারণ এই টুলটা দিয়ে আপনাকে দুই হাত ব্যবহার করতে হবে না, অনলি মাউসের মাধ্যমে করতে পারবেন। কি করবেন? প্যাচ টুল নেওয়ার পরে আপনি যে স্পটটা আছে ওইটাকে সিলেক্ট করবেন। এর আগে ক্লোন স্টাম্প টুলে ভালো জায়গায় ক্লিক করে কপি করছেন, খারাপ জায়গার উপর পেস্ট করে খারাপ জায়গাটা থেকে দিচ্ছেন। আর এখানে হচ্ছে কি করতে হবে? খারাপ জায়গাটা, যেটাকে আপনি মনে করবেন স্পট, যেটাকে আপনি রিমুভ করতে চান, ওই জায়গাটুকু হবে আপনার মতো করে। ওটা পারফেক্ট ওভাল হবে, রেক্টাঙ্গুল হবে, এরকম না। আপনি আপনার মতো করে কোনো রকম পেন্সিলের মতো ড্র করে ফেলেন, সিলেকশনটা ধরে ভালো জায়গার উপরে ছেড়ে দেন, বাস। ওই ভালো জায়গাটাকে সুন্দর রিপ্লেস হবে। আবার বলতেছি, সেম, আবারও দেখেন, সেম, আবার এরকম লম্বা একটা স্পট দেখেন কত হার্ড, জাস্ট রিপ্লেস। এই যে দেখেন, এই এত স্মুথলি রিপ্লেস করে যে আপনি নিজে খুঁজে পান না যে কোথায় আসলে শুরু হয়েছে, কোথায় শেষ হচ্ছে। ফেসের মধ্যেও কিন্তু খুবই স্মুথলি কাজ করবে, স্পষ্ট দেখতে পাচ্ছেন, এই যে দেখছেন, এই যে ফেসে যদি বড় বড় কোনো স্পট থাকে সেটা কিন্তু আপনি খুবই, সরি, আবার মনে করেন ভুল করে একটা সিলেকশন করে ফেলছেন, সমস্যা নেই, শুধু একটা ক্লিক করেন, চলে যাবে। দেন আবার করেন, কন্ট্রোল ডি দিতে পারেন, কিন্তু দরকার নাই তো। যেখানে কন্ট্রোল ডি দরকার নাই সেখানে আপনি কেন শুধু শুধু দিবেন? এই যে ফেসের যে মোটামুটি যে বড় স্পটগুলো ছিল সেটা কিন্তু আমরা অনেকটা উঠে ফেলছি। তাহলে যে টোটা দিয়ে কাজটা করলাম, এটার নাম কি? প্যাচ টুল। আরো একটা টুল আমরা এখানে দেখতে পাচ্ছি, এটার নাম হচ্ছে হেলিং ব্রাশ টুল। হেলিং ব্রাশ টুল হচ্ছে অনেকটা ক্লোন স্টাম্প টুলের মতোই, কিন্তু ক্লোন স্টাম্প টুলে যেরকম বারবার কপি করে পেস্ট করতে হয় না, এটাতে শুধু একবার, অনলি একবার। ভালো একটা জায়গায় একবার আপনি কপি করবেন, আর খারাপ জায়গার উপর বারবার কন্টিনিউ করতে থাকবেন। এই যে, ঠিক আছে, এভাবে ওই সোর্স 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 এখান থেকে। কিন্তু একটা ক্লিক দিয়ে অনেকক্ষণ ঘষাঘষি করা যাবে না। মনে করেন আপনি ভালো একটা জায়গা, আমি এখানে দেখাই, ভালো জায়গায় একবার কপি করলেন, স্পষ্ট দেখতে পাচ্ছেন এখানে, ঠিক আছে, অর্থাৎ ক্লিক কপি। এখানে রাইট ক্লিক করলে ব্রাশ খুঁজে পাবেন না, এখানে সফটওয়্যার হার্ড নেই, শুধু কপি করবেন, ব্রাশের সাইজ এমনিতে বড় ছোট করতে পারবেন তাড়াতাড়ির জন্য, ঠিক আছে। আর খারাপ জায়গার উপরে এইভাবে ড্র্যাগ করবেন, কি হবে? ওই যে সোর্স পয়েন্ট থেকে সে সাপ্লাই দিতেছে। আবার এখানে 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 ফেসও করা যায়, খুব ভালো করা যায়, কিন্তু সময় লাগবে, যথেষ্ট সময় লাগবে। কারণ ফেসের সবচেয়ে স্মুথ জায়গাটা বড় করতে হবে। যেমন এই জায়গাটা মোটামুটি স্মুথ আছে, তাহলে আমরা অল্টার ধরে ক্লিক হচ্ছে কপি, শেষ কাজ। এই যে দেখেন, অল্প অল্প করে, কারণ বড় করে টান দিলেই তো খারাপ জায়গার উপরে এটা চলে আসবে। এই জন্য অল্প অল্প করে জায়গা বড় করতে হবে। এই যে যথেষ্ট সময় লাগবে এবং প্রচুর ক্লিক দিতে হবে, দেখছেন? এটা হচ্ছে একান্ত নিজের ছবি, ছবি যদি হয় তাহলে হয়তো কেউ করতে পারে, অন্য ছবিতে করতে ইচ্ছা করবে না, কারণ এত বিরক্ত লাগে, এত সময় লাগে। ব্রাশটা বড় করলে কন্ট্রোলের বাইরে অনেক সময় চলে যায়। একটু ভালো জায়গায় যখন হবে তখন আবার করতে পারবেন, প্রথম থাকবে একটু ছোট, ঠিক আছে। তো আশা করি আপনারা খুবই স্মুথ করতে পারবেন। দেখছেন কতটা পার্থক্য, যথেষ্ট সময় লাগবে। স্যার আমরা যখন এগুলো করি প্রায় সময় দেখা যায় অনেক লাইটিং হয়ে যায় বেশি, মানে বোঝা যায় যে কাজটা যে মানে করছে। আপনি হয়তো বা জানেন কিনা, ইউরোপে যদি কোনো বিষয় আপনি অ্যাপ্লিকেশন করতে চান, ইউরোপে বা এখন তো সব দেশে হয়ে গেছে,
একটা সময় বাংলাদেশে ডিবি লটারি ছিল, যেটা বহু বছর বন্ধ আছে। তো ডিবি লটারির মধ্যে মূলত ছবি কেমন হবে, ওখানে একটা অনেক বড় মানে 18টা পয়েন্ট ছিল। মানে 18টা পয়েন্ট হচ্ছে ছবি নিয়ে কথা, যে এই করা যাবে না ছবির, ওই করা যাবে না ছবির, সেই করা যাবে না। হ্যাঁ, একদম। তো এইটার ক্ষেত্রে এক কথায় বাংলায় আনসার হচ্ছে যে আপনি যদি ছবি ন্যাচারাল রাখতে চান, ন্যাচারাল মানে একদম যা আছে, ওদের ওখানে মেনশন করা আছে ছবিটা কি থাকবে, ন্যাচারাল থাকবে। তার মানে আপনি ফটো এডিটিং না করলেও ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। ব্যাকগ্রাউন্ড রিমুভ করা মানে তো আর্টিফিশিয়াল, কারণ বডি কাটা হয়েছে, এই জন্য ন্যাচারাল রাখতে হবে। ন্যাচারাল শব্দের অর্থ হচ্ছে ছবিতে আপনি একটা টাচও করবেন না, আর ওই টাচ যখন করবেন তখন জিনিসটা আর্টিফিশিয়াল হবে। কেউ তো টাচটা একটু কম করে, মানে একটু ন্যাচারাল মনে হয় বেশি, কেউ আমরা যারা নতুন আছি টাচ বেশি করি, আর্টিফিশিয়াল হয়ে যায়। যেমন আজকে ছবিটাতে আমরা টাচ একটু বেশি করবো এবং এটা অনেকটাই আর্টিফিশিয়াল মনে হবে। কিন্তু আমরা এই জন্য তো আপনাদের একটা অ্যাসাইনমেন্ট দিচ্ছি যে নিজেদের ছবি করেন, দেখবেন যে আপনি আর্টিফিশিয়াল করার আগে 10 বার ভাববেন। কেন? এটা আপনার নিজের ছবি, আপনি নিতে পারবেন না, মানে আপনার ফেসের সাথে মিলবে না, কারণ আপনি তো প্রতিদিন আপনাকে দেখেন। তো যেহেতু প্রতিদিন আপনাকে দেখেন, আপনি তো মোটামুটি পরিচিত নাকি? তো সেক্ষেত্রে আপনি দেখবেন যে অতিরিক্ত ঘষা মাজা দিয়ে আপনি নিতে পারতেছেন না, বা নিজে নিজেই ফেরত আসবেন, না বেশি দিয়ে দিচ্ছি, হবে না। আবার এমনও হইতে পারে যে 90% কাজ শেষ করার পরে মনে হবে চেহারাটা কেমন যেন হয়ে গেল, পুরা কাজটা আপনি আবার প্রথম থেকে করতে পারেন। এই জন্যই তো আপনাদের অ্যাসাইনমেন্ট আমি অনেক চিন্তা ভাবনা করে দিয়েছি, নিজের ছবি হচ্ছে নাম্বার 1 চয়েস, নিজেরটাই ঘষা মাজা করেন, ঠিক আছে? আর আরও কিভাবে ন্যাচারাল রাখা যায় সে সামনের দিনগুলোতে এগুলো সমাধান হবে ইনশাল্লাহ। আর আপনার নিজের ছবিটা বা নিজেদের তোলা একটা ছবিতে কাজ করে দেখবেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে কী করলে আমার বেশি হচ্ছে, কী করলে আমার কম হচ্ছে, ঠিক আছে? আমরা তো এখনো কালার টোনের ব্যাপারে এখনো আসেনি, শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভ আর টুকটাক রিপেয়ার করতেছি। এই তো চলে আসছি এবার আমাদের পরবর্তী টুল, যেটা আরও মজার, যে টুলের মাধ্যমে কোনো সিলেকশন করতে হয় না, পেস্ট করতে হয় না, ড্র্যাগ করতে হয় না, শুধু ক্লিক, আর কোনো কাজ নেই। ব্রাশটা একটু বড় করলাম, শুধু ক্লিক, এই যে স্পট রিমুভ, ঠিক আছে? তো এখানে একটা প্রশ্ন তৈরি হইতে পারে যে কপি করলো না, সোর্স কি, আশপাশ থেকে নিচ্ছে। একটা এক্সাম্পল দিই, সবচেয়ে ভালো হবে। ব্রাশটা বড় করি, এখন আমি এটা মুছে ফেলবো, এখন তো প্রমাণ হবে যে সোর্স থেকে আসে, আশপাশ থেকে নিচ্ছে, ঠিক আছে? এই যে আপনি যদি এই জায়গায় মুছে ফেলেন, দেখছেন, সোর্স মানে হচ্ছে তার কাছাকাছি রেঞ্জ থেকে নিবে, ছবির ওই এই প্রান্ত থেকে নিবে এমনটা না, বুঝতে পারছেন? ছোট ছোট কাজের জন্য আমরা বিশেষ করে ব্যাকগ্রাউন্ডের জন্য আমরা এটা করতে পারি। এই যে কত স্মুথ করে ফেলতেছে, দেখছেন? কোনো সিলেকশন না, পেস্ট না, কিচ্ছু না। তাহলে আমরা চাইলে এই টুলও করতে পারি। তো আশা করি 3টা টুল সম্পর্কে ভালো একটা ধারণা হয়েছে, প্যাচ টুল, হেলিং ব্রাশ টুল এবং স্পট হেলিং ব্রাশ টুল। তো এখানে আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ বা স্পট রিমুভের জন্য 4টা টুল সম্পর্কে মোটামুটি অবগত হয়ে গেছি। একটা হচ্ছে ক্লোন স্ট্যাম্প টুল, এখানকার আরও 3টা টুল। তো এই সবগুলো টুলের মাধ্যমে আপনি ছবির ব্যাকগ্রাউন্ড মধ্যে যদি কোনো স্পট থাকে সেটা রিমুভ করতে পারেন। তবে আমাকে আপনি এখানে কোনো ওইভাবে আমার কাছ থেকে কোনো সাজেশন নাই যে আপনারা এটা দিয়ে করেন, এটা দিয়ে করেন, অথবা ক্লোন দিয়ে করেন। আপনি যখন ফিল করবেন যেটা দরকার আপনি ওটাতে করবেন, দেখবেন যে আপনি খুব ভালো করতেছেন, ঠিক আছে? এখানে মেনশন করার মতো কোনো টুল নেই, সবগুলোই মোটামুটি মজার এবং গুরুত্বপূর্ণ। তবে এটা ভাবার কোনো কারণ নেই যে এটা মনে হয় সহজ, এটা সবচেয়ে ব্যবহার করলে ভালো হবে, না। কিছু কাজ আছে ক্লোন সিস্টেম ছাড়া হবেই না, কিছু কাজ আছে পেজ দিয়ে করলে সবচেয়ে ভালো হয়, কিছু কাজ আছে যে আমরা স্পট দিয়ে করি, কিছু কাজ আছে যে না সময় কম, এত কপি পেজ করতে ইচ্ছা করতেছে না, আর ব্যাকগ্রাউন্ড এটা মানুষের ফেস না, তাহলে আমরা স্পট লিঙ্ক দিয়ে করতে পারি, খুব দ্রুত হবে, এরকম আর কি। মানে কাজের উপরে ডিপেন্ড করতেছে আপনি কোন টুলটা অ্যাকচুয়ালি ব্যবহার করবেন। তো এই ছিল মোটামুটি। আমরা এবার শিখতে চাই আরো 6টা টুলের ব্যবহার। এখানে হচ্ছে দেখতে পাচ্ছি টুলটার নাম কি, ব্লাড টুল। তো ব্লাড টুলের কাজ কি আপনার নাম শুনে বুঝতেছেন। ব্লাড টুল হচ্ছে ছবির নির্দিষ্ট অংশ যদি আপনি এভাবে মাউস দিয়ে ড্র্যাগ করতে থাকেন কি হবে, ঝাপসা, গোলা, ব্লার, একই তো কথা, তাই না? ব্লার হয়ে যাচ্ছে। তো যদি আপনি চান ব্লার করবেন। এখন যদি বলেন যে না স্পেসিফিক অংশটা সবটা ব্লার করবো, এত ঘষা মাজা করার কিছু নেই, ফিল্টার থেকে ব্লার, মনে আছে আপনাদের গুইশিয়ান ব্লার, চাইলে আপনি পুরো ছবিটাই ব্লার করতে পারবেন। আবার এটা রিকভার করা যায় কোন টুলের মাধ্যমে যেন, মনে আছে আপনাদের? হিস্ট্রি ব্রাশ টুলে। যদিও আমরা হিস্ট্রি দিব না, ব্যাক করে ফেলছি। তো আমরা এই টুলের মাধ্যমে স্পেসিফিক কোনো অংশ ছবির অথবা ব্যাকগ্রাউন্ডের কি করতে পারি, ব্লার করতে পারি। এরপরে যে টুলটা দেখতে পাচ্ছি শার্প টুল। এই শার্পিং টুলের কাজ হচ্ছে ছবির মধ্যে যদি কিছুটা ব্লার থাকে ওই ব্লার অংশটা একটু শার্প মানে একটু উজ্জ্বল করা যায়। তো একটু উজ্জ্বল করার জন্য আপনি হালকা টাচ করতে পারেন, হয়তো অনেক সময় টের পান না, করতে থাকেন ঠিকই টের পাবেন। মানে একটা পর্যায়ে এমন শার্প হবে যে ছবিটাই নষ্ট, তাহলে এত শার্প করার কোনো প্রয়োজন নেই, টুকটাক করতে পারেন, কিন্তু অনেকক্ষণ ধরে করবেন ব্যাপারটা এরকম না। খুবই রেয়ার এই টুলটা ব্যবহার করা হয়। দেন চলে আসছি, এবং আরেকটা জিনিস খেয়াল করেন, এই টুলগুলো যে গুরুত্বপূর্ণ খুব বেশি না, প্রমাণ কি জানেন? কোনো শর্টকাটই তো নেই,
গুরুত্বপূর্ণ বেশি হলে তো শর্টকাট অ্যাডোবি যারা ডেভেলপ করছে সফটওয়্যারটা তারা তো দিত, ঠিক না? অত গুরুত্বপূর্ণ না, ব্যবহার কিভাবে করতে হয় এই টুকটাক দেখতেছি আমরা। এরপরে যে টুলটা, এইটাও একটা মজার টুল, এটার নাম হচ্ছে স্মাশ টুল। তো এই স্মাশ টুলে কাজ হচ্ছে ছবির কোনো একটা অংশ অনেকটা লিকুইড করে ফেলে পেস্টের মতো। এই যে আপনি যদি এরকম একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে ইচ্ছা করতেছে, মনে করেন ছবিতে তো আর সাধারণত করা যায় না, আপনি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করতে ইচ্ছা করতেছে, মনে করেন আমি কালার ম্যাচিং করে নিই। ওকে, আমি একটা ড্র করলাম বা এখানে কোনো একটা স্টাইল ড্র করলাম এই টুলটার মাধ্যমে। কি নাম? স্মাশ টুল। এই টুলটার মাধ্যমে আপনি চাইলে ওটা লিকুইড পেস্ট ব্যাকগ্রাউন্ড তৈরি করবেন। যথেষ্ট সময় লাগে, যাদের পিসি কনফিগার তেমন একটা ভালো না তাহলে অনেক সময় লাগবে। অলরেডি কিন্তু মাউস ছেড়ে দিচ্ছি অনেকক্ষণ আগেই, দেখেন চলতেছে। মানে পিসি স্লো, এটাতে কাজ করলে পিসি কনফিগার অনেক হেভি হওয়া লাগে, আর নাহলে আপনাকে একটু সময় দিতে হবে। দেখেন এখনও চলতেছে, কতক্ষণ আগে মাউস ছেড়ে দিছে, এই এতক্ষণে শেষ হয়েছে। তো এরকম একটা মজার ব্যাকগ্রাউন্ড, এত সুন্দর ইউনিক ব্যাকগ্রাউন্ড যেটা আপনি নিজের হাতে তৈরি করলেন, যেটা আসলে দ্বিতীয়বার আপনার পক্ষে করা সম্ভব না। ঠিক আছে, এটা একটা অপশন। দ্বিতীয় অপশন হচ্ছে আমরা এই টুলটার আবার ডিটেইলস ব্যবহার করতে পারি। ফিল্টার থেকে একটা অপশন আছে, ওইটার নাম হচ্ছে লিকুইফাই। তো লিকুইফাই যে অপশন, ওটা থেকেও আপনি চাইলে ছবির যে কোনো অংশ এরকম লিকুইড পেস্ট তৈরি করতে পারেন। খুবই ফাস্ট তখন করা যাবে। এই করতে গিয়ে অনেক সময় আমরা ব্যাকগ্রাউন্ড সহ উল্টাপাল্টা করে ফেলি, তো দয়া করে এরকম করবেন না, তাহলে এগুলোর আবার জায়গা নিয়ে রেখে আসতে হবে, তো বিরাট সমস্যা। হ্যাঁ, এই একটু ঠিক করেন এটা, এই ফাঁকা হয়ে যাবে না, এইভাবে আপনি আস্তে 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 করতে পারেন। অথবা অনেকে এইভাবে করে, এভাবে অনেকে করে। ব্যাকগ্রাউন্ড দেখতে ভালোই লাগে। কখনো যদি আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইন করতে গিয়ে ইউনিক ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয়, এরকম পেস্ট টাইপের, তখন আমরা এখান থেকে নিতে পারি। লেখার মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য এই ধরনের ব্যাকগ্রাউন্ড নিতে পারি। তো যখন দরকার হবে তখন আপনি এখান থেকে এসে নিতে পারবেন। আরেকটা মজার জিনিস হচ্ছে, ইচ্ছা করলে আপনি ছবির মধ্যে কিছুটা কার্টুন শেপ আনতে পারবেন। কিভাবে? একই অপশন, ফিল্টার থেকে, কি নাম? লিকুইফাই। দয়া করে এই শর্টকাটটা শিখবেন না, কারণ আমাদের এই অপশনে বললামই তো 6 মাসে একবার যেতে হয় না। তাহলে এই জন্য মাঝে মাঝে যখন যাব তখন কি করব, ওই অপশনে যে ক্লিক করে যাব, কারণ দরকার নেই। কারণ শুধু শুধু শর্টকাট শিখবেন, আরও তো গুরুত্বপূর্ণ অনেক শর্টকাট আমাদের শিখতে হবে, তো মেমোরি ফুল করার দরকার কি? ঠিক আছে, তো এই জন্য আমরা সরাসরি ক্লিক করে নিলাম। যেমন এই লিকুইফাই মানে এরকম পেস্ট করার ব্যাপারটা এরকম না, আপনি চাইলে আরও টুল এখানে বিভিন্ন ধরনের আছে, চেঞ্জ করতে পারবেন। যেমন ধরেন এটা কাজ কি? এই যে পাইতেছে না, এটার কাজ কি? ওমা, এই এটার কাজ কি? দেখছেন? এরকম বোর্ডেও করা যায়। একটু আরেকবার দেখে, যেরকম ধরেন এই যে অনেকে করে, দুষ্টামি করে, কিন্তু সিরিয়াস কোনো কাজ নেই। ঠিক আছে, শব্দ ধরে রাখতে হবে। হ্যাঁ, ধরে রাখতে হবে, যতক্ষণ ধরে রাখতে ইচ্ছা করবে। ঠিক আছে, ওই যে কার্টুন সীমা আছে প্রথমে তো বুঝছে, এমনকি এই যে এটা দিয়ে পুরাই আমরা চাইলে বিভিন্ন ধরনের ফানি বিভিন্ন কিছু তৈরি করতে পারি। তো যাই হোক, ওদিকে আমরা যেতে চাই না। দেন আমরা আরও 3টা টুলে কাজ শিখবো। 3টা টুলের নাম হচ্ছে 1 নাম্বার, যেটার নাম ডস টুল। এই টুলের কাজ আছে, মানে মাঝে মাঝে আমরা ছবিতে করি। এটা ছবির কোনো অংশ যদি অন্ধকার থাকে, সেই অংশটা এটা আমরা কিছু লাইট করতে পারি, এই অংশটুকু, এই অংশটুকু। যদিও ছবি একে ব্রাইটনেস বাড়ানোর 3টা অপশন খুবই ফেমাস, 2টা শর্টকাট, একটা অপশন থেকে করতে হয়। অপশন থেকে যে অপশনটাতে কাজ করতে, এর নাম হচ্ছে ব্রাইটনেস কন্ট্রাস্ট, আর শর্টকাট হচ্ছে কন্ট্রোল এল এবং কন্ট্রোল এম, এই 2টা অপশন, লেভেল এবং কার্ভস। এবং লেভেল কার্ভসের 2টা পার্থক্য আমি একটু বলে দিই। কন্ট্রোল এম এর যে ব্রাইটনেসটা, এই ব্রাইটনেসটা হচ্ছে হোয়াইট ব্রাইটনেস, বার্ন হবে না। আর কন্ট্রোল এল এর যে ব্রাইটনেসটা, এটা মানে অনেক বেশি ব্রাইট হবে কিন্তু বার্ন হবে। এবং যে অংশটুকু বার্ন হচ্ছে, ওই অংশটুকু যদি আপনি ওই ডিজাইন বা ওই কি বলে ছবিটা প্রিন্ট করতে চান, বার্ন হওয়া অংশ কিন্তু কালি প্রিন্ট হবে না। ঠিক আছে, প্রিন্ট করার পরে টেন পাবেন, ওই অংশে কি কোনো কালি প্রিন্ট হবে না। তো এক্ষেত্রে কেমন লাগবে ছবিটা আপনি বলুন। এই জন্য আমরা লেভেলের ব্রাইটনেস প্রিন্ট রিলেটেড কোনো ছবিতে অন্তত খুবই কম যদি ব্যবহার করি, কম ব্যবহার করবেন, এত বেশি না। ছবিতে সবচেয়ে বেশি ব্যবহৃত কমান্ড হচ্ছে কন্ট্রোল এম, এবং এটা খুবই হোয়াইট ব্রাইটনেস, যতই বাড়ান বার্ন হবে না। আর কন্ট্রাস্ট, যে অন্ধকার মানে কালো অংশগুলো যেন আরেকটু কালো থাকে, ওইটার জন্য আমার সবচেয়ে বেস্ট অপশন যেটা একটাকে বলছি, ব্রাইটনেস কন্ট্রাস্ট। এখানে যদিও ব্রাইটনেসটা অনেক বেশি দিলে আবারও কিছুটা বার্নের আশঙ্কা আছে, তো আমরা ব্রাইটনেস কম দিই, কন্ট্রাস্টটা একটু বেশি দিই। দেখছেন, কন্ট্রাস্ট, এই যে। তো এগুলো আমরা পরে দিব, বাট এই 3টা অপশন আছে। আর ছবির নির্দিষ্ট কোনো অংশ যদি আমরা কিছুটা ব্রাইট করতে চাই, যেটা কিছুটা অন্ধকার, তাহলে আমরা এই যে এই করতে পারি ইচ্ছা করলে। আচ্ছা, এবার চলে আসছি পরবর্তী টুল, ওই যে বার্ন টুল। নাম শুনে বুঝতে পারছি ছবির কোনো অংশ যদি ডিপ কালার থাকে, বার্ন মানে কিন্তু কোনো মানে ইচ্ছাকৃতভাবে ডিপ করবে এমন না, যে কোনো অংশ আপনি চাইলে ডিপ হলে বেশি ডিপ হবে। এই যে যেমন আপনি ধরেন হেয়ার অংশটুকু বার্ন করতে যাচ্ছেন, এই যে দেখছেন, হোয়াইট অংশ কিন্তু বার্ন হচ্ছে কম, ব্ল্যাক অংশটুকু কি বেশি বার্ন হচ্ছে, এটাই স্বাভাবিক।
যেমন এই যে পুরো চোখের মতো হয় না, কারণ আপনি করতে চাইলে আই বলে করতে পারেন, এই 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 হালকা হালকা করতে পারেন। হেয়ারের মধ্যে আমরা করবো পরে। দেন পরে যে টুলটা আছে নাম হচ্ছে স্মজ টুল। এই টুলটা আসলে ব্যবহার করা খুবই কম হয়, কারণ ছবির কোনো একটা অংশ যদি আপনি চান ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে, তাহলে আপনি এটা দিয়ে অনেকক্ষণ ঘষা মাজা করলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হবে। আর যদি পুরোপুরি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করতে চান, শিফট কন্ট্রোল। আবার যদি বলেন যে না নির্দিষ্ট একটা অংশ ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করবেন, সেটা সিলেক্ট করে শিফট কন্ট্রোল ইউ করতে চাইলে করতে পারেন। দরকার কি ওই ঘষা মাজা করে এত সময় দিয়ে আপনি এটাকে কিছু না সাদা কালো করবেন, দরকার হয় না। তবে এই দুইটার ছবি, সলিড টুল, এই দুইটার ছবিতে ব্যবহার করা হয় অনেক বেশি। একটা নাম হচ্ছে ডস টুল, এবং বার্ন টুল তো মাস্ট, কারণ পুরো ছবিটা আপনি যখন অনেক বেশি ব্রাইট করবেন, তার ব্রু এবং হেয়ার এই দুইটা কিন্তু কালো রাখতে হবে। তা আপনি যখন ব্রাইট করতেছেন ওই দুটো তো বসে না, ওইটা তো ব্রাইট হইতেছে, তো ওই দুইটা কিন্তু পরবর্তী থেকে বার্ন করতে হয়। তো বার্ন টুলে করলে সবচেয়ে ভালো, কারণ কোনো সিলেকশন করতে হয় না, কোনো ঝামেলা নাই। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। নেক্সট বিষয় হচ্ছে আমরা এই ছবিটার কিছুটা অংশ, মানে অলরেডি অর্ধেকটা অংশ আপনারা একটু লাইট দেখতে পাচ্ছেন না, জি আর বাকি অর্ধেকটা কালো করেছে একটা লাইট ছিল এরকম, অর্ধেকটা একটু অন্ধকার, অর্ধেকটা একটু ব্রাইট, এরকম মনে হচ্ছে। তো তো এটা অনেক সময় আমাদের ব্যালেন্স করতে হয়, কারণ আপনি যতই চেষ্টা করেন না কেন স্টুডিওর থেকে ভালো ছবি তুলবেন, সেটা হবে না, কারণ আমাদের কাছে সেই অ্যারেঞ্জমেন্ট নাই। স্টুডিওতে যারা ছবি তুলছেন তারা দেখছেন যে কী পরিমাণ লাইটিং সেট আপ থাকে দুই দিক থেকে, এবং তারা স্ট্যান্ডে ক্যামেরা নিয়ে রাখে, কারণ স্ট্যান্ডে ক্যামেরা থাকে যেন ক্যামেরাটা যেন কোনোভাবেই মানে না নড়ে, স্থির থাকে। দ্বিতীয় কথা হচ্ছে ওদের ক্যামেরা হচ্ছে খুবই ভালো কোয়ালিটি ডিএসএলআর ক্যামেরা। তাহলে ডিএসএলআর ক্যামেরা, লাইটিং সেট আপ এবং সব দিকে আলোর ব্যালেন্স, ব্যাকগ্রাউন্ডের যে কালার থাকে হোয়াইট অথবা ব্লু, মানে একটা রিফ্লেকশন যেন ফেসে ওরকম না আসে। তো এত অ্যারেঞ্জমেন্ট করে যখন ছবি তুললে আপনার ছবি ভালো হবে, তো ওদের ছবি তো ভালো হবেই, তাই না? তো আমরা ছবি তুলছি কি, আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কাঠের দরজার সামনে দাঁড়ায় ছবি তোলা হয়েছে। তো দরজার কালার কি, ইয়েলো, ফেসের মধ্যে একটা ইয়েলো ইম্প্যাক্ট পড়ছে। দুই নম্বর কথা হচ্ছে আপনি দরজা খুলেও যখন ছবি তুলবেন বা বাইরে দাঁড়াও ছবি তুলবেন, যদি সূর্য আলোতে ছবি তুলেন তাহলে বিরাট সমস্যা। যে অংশের সূর্য আলো পড়বে ফেসের, তো ওই অংশটাকে একদম বার্ন হয়ে থাকবে, মানে ওইটা আপনি কাজই করতে পারবেন না। দ্বিতীয় কথা, যদি আড়াল হয়ে যদি ছবি তোলেন, তাহলে যে অংশে দিনের আলোটা বেশি ওই অংশটা একটু ব্রাইট হবে বেশি। ঘরে যদি ছবি তুলেন রাতের বেলা, সেক্ষেত্রে লাইট কোথায় থাকে আমাদের ঘরে? মাথার উপরে। তাহলে চোখের নিচে, এই যে থুতনির নিচে অন্ধকার আসতেই পারে। তো এই ধরনের সমস্যা আমাদের এই পার্সোনাল যখন আমরা ছবি তুলে কাজ করব, ফেস করব, এবং এইগুলো টোটালি ফিক্স করতে পারলে কিন্তু আমাদের পারফেক্ট। আর ওই ডিএসএলআর পাইলে তো কোনো কথাই নাই। ঠিক আছে, আমরা চাই ফোনে তোলা ছবি এডিট করে একটা ভালো পর্যায়ে নিতে, আর ডিএসএলআর ছবি তুলে যেন যে কোনো সময় আমরা যেন ভালো করতে পারি। তো নাম্বার ওয়ান কাজ হচ্ছে আমরা ছবির যে অর্ধেকটা অংশ কিছুটা অন্ধকার আছে, ওই অর্ধেকটা অংশ আমরা একটু আলো দিকে আনতে চাই। তো আমরা এই অর্ধেকটা সিলেক্ট করতেছে সিলেকশন টুলের মাধ্যমে আনুমানিক। আর আমরা জানি হোয়াইট ব্রাইটনেসের জন্য সবচেয়ে ফেমাস কমান্ড হচ্ছে কন্ট্রোল এম। কন্ট্রোল এম হচ্ছে কার্ভস, এবং এটা নিচের দিকে নিলে হচ্ছে ডিপ হবে, উপরের দিকে নিলে হবে ব্রাইট। তো এই যে ব্রাইট আপনি করলেন, এখানে একটা স্পষ্ট দাগ পড়ে গেছে, দাগ পড়ে গেল না? জি মনে হচ্ছে কি ফেয়ার অ্যান্ড লাভলি ইউজের আগে পরে এরকম। এই যে অ্যাডের মধ্যে আমরা দেখি না 60টা ছবি দেয়, তো 7 দিনে এরকম ফকফকা করে ফেলা। এই 7 দিনে ফকফকা তো আসলে হচ্ছে ফটোশপ। একটা একটা করে ছবি কপি করে একটা একটার মধ্যে একটু ব্রাইটনেস বাড়ায় দেয়। এখানে যত ইচ্ছে ততই তো ব্রাইটনেস বাড়ানো দেয়। তো এখন ওই অ্যাড দেয় তো হচ্ছে এদের প্রোডাক্ট সেল করার জন্য, আকর্ষণ বাড়ানোর জন্য, দিলেই তো মনে কাজ হবে। এখন কথা হচ্ছে আমাদের ছবির মধ্যে এরকম যদি অবস্থা থাকে, তাহলে তো মানুষ কি মনে করবে যে এটা তো অর্ধেকটা এত আলো কেন? ঠিক আছে, তো এই জিনিসটা একটু স্মুথ করতে চাই। কোন অপশনের মাধ্যমে করব? শিফট F6 থ্যাংক ইউ। ফেদার দেওয়ার আগে এটা করতে হবে, সরি সিলেকশন করার আগে ফেদার দিতে হবে। কত দিচ্ছে? আনুমানিক 40 দিন, জানি না কতটুকু হবে, কারণ প্রিভিউ অপশন নাই। কন্ট্রোল এম, খুব বেশি দিয়েন না, হ্যাঁ খুব বেশি দিয়েন না, ধরা খাবেন। অল্প দেন, কন্ট্রোল ডি, ধরা পড়তেছে না। কন্ট্রোল এম দিয়ে আবার আরেকটু দিতেছি, এই এখন দিলে ক্যামেরা ধরা পড়বে না। ঠিক আছে, এবার আমি এটাকে ক্রপ দিয়ে ফেলতেছি সময় স্বল্পতার জন্য, কারণ পুরো বডিটা পেন টুলে কাটতে একটু বেশি সময় লাগবে। এই জন্য আমরা পাসপোর্টে ক্রপ দিচ্ছি। আবার আপনাদের মনে করাই দিচ্ছি, পাসপোর্ট করার জন্য ক্রপ টুল এখান থেকে আপনারা অলরেডি সেট করে রাখছেন জানি, যারা পারফেক্টলি এখনো সেট করেন না তাদের জন্য বলতেছি। সাইজ অ্যান্ড রেজলিউশন মিলিমিটার 40-50, 300 রেজলিউশন, এবং অবশ্যই পিক্সেল ইঞ্চি হবে। 300টা একটু ঠিক করে নিন, দেন সেভ, তারপরে ওকে। তো আমরা এই নামে সেভ করতেছি, একটু এর আগে পাসপোর্ট নামে করছি, তো সমস্যা নাই। এই তো কতটুকু পাসপোর্ট করবেন, মানে কতটুকু হলে হবে পারফেক্ট, এটা একটু মনে রাখেন। এই যে ক্রপ যে এরিয়াটা বর্তমানে আছে, এটুকু যদি সবটুকু আপনি এন্টার দিয়ে ক্রপ করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু স্ট্যান্ডার্ড পাসপোর্ট এরিয়া আসে না। কারণ হাতের ভাঁজ যদি এরিয়াতে আসে, মানে পাসপোর্টের এরিয়াতে আসে, তাহলে আপনার বডির অংশটা বেশি চলে আসে। তো
বডির অংশ বেশি চলে আসলে কি হয়, ফেস ছোট হয়ে যায়। তো এই জন্য ক্রপের সময় মাথায় রাখতে হবে মানে হাতের ভাঁজ এরিয়াটা যেন অতটা না আসে। আর মাথার উপরে তো আননেসেসারি এরিয়া, তো এই জন্য একদম লাগাই ফেলার দরকার নেই, কিছুটা, খুব বেশি রাখার কোনো দরকার নেই, কারণ এত আননেসেসারি এরিয়াতে কি হবে, এই জন্য মিনিমাম। আর মাঝখানে আছে কিনা এটা দেখার জন্য আমরা দুই কাঁধের যে ব্যালেন্সটা ইকুয়াল আছে কিনা, এটা আমরা মুখ বরাবর অথবা নাক বরাবর রাখবো, তাহলে অনেকটা ইকুয়াল ইকুয়াল মনে হবে নাকি। বডির তো সেন্টার পয়েন্ট এটাই। আর ছবি যখন আপনারা তুলবেন, যখন আপনি যে ফ্রেম নিচ্ছেন মানে ছবি তোলার জন্য প্রিপারেশন নিচ্ছেন, ক্যাপচার এখনো দেন নাই, দেখতে হবে দুইটা কানের ব্যালেন্স ঠিকঠাক আছে কিনা। সামান্যই দেখা যাক, অনেকের কান কিন্তু পুরো ফ্রন্ট থেকে যখন ছবি তোলা হয় প্রপারলি আসে না, অনেকে হয়তো একটু চাপানো থাকে। তো এক্ষেত্রে সামান্য যদি দেখা যায় তাহলে দুইটাই মোটামুটি সামান্য সামান্য দেখা যেতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা অ্যাপ্লাই করলাম, তো অনেকটা বডি এরিয়া কমে আসলো, কিন্তু আমার কাজ কিন্তু অনেকটা কমে গেছে, তাই না। এবার আমরা ছবির যে ফেসের মধ্যে যে নয়েজ আছে, স্পট তো আমরা এর আগেই রিমুভ করে ফেলছি এই টুলের মাধ্যমে। এখন নয়েজ রিমুভের জন্য আমরা একটা ম্যানুয়াল ভাবে কি বলে একটা কাস্টমাইজ টুল বানাবো। এটা যে টুলটা ব্যবহার করবে এই কাজের জন্য স্মার্ট টুল, এটা মনে রাখেন। আমরা অনেক সময় ভুলে যাই যে ব্লাড টুল নিয়ে কাজটা করি, অথবা অনেক সময় শার্প টুল নিয়ে কাজটা করি। ব্লাড টুল শার্প টুল দেখতে যেরকম, স্মার্ট টুল অনেকটা অপশন বার একই রকম, কিন্তু আপনাদের মনে করে কি টুল নিতে হবে, স্মার্ট টুল। নাম্বার 1 হচ্ছে স্মার্ট টুল নিতে হবে। স্ট্রেংথ এখানে কয় পার্সেন্ট আছে, 50, আপনি অনলি 5% নেবেন। 2 নম্বর কাজ হচ্ছে এটা। নাম্বার 1 হচ্ছে টুল চুজ করা, নাম্বার 2 হচ্ছে কি, এখানে স্ট্রেংথ হচ্ছে অনলি 5%। নাম্বার 3 হচ্ছে ব্রাশ প্যানেলটাকে খুঁজে বের করতে হবে কোথায় আছে। এই যে ব্রাশ প্যানেল, বিশাল বড় ব্রাশ প্যানেল চলে আসছে। এখানে হার্ডনেস হবে 50%, এখানে আবার 50%, আর স্পেসিংটা হবেই না। এইটুকু সেটিংস আপনাকে করতে হবে। যে টুল দিয়ে আমরা ছবি লিকুইড করছি, মানে এইভাবে টান দিয়ে এদিক থেকে ওদিকে নিয়ে গেছি, ওই টুলের যে সেটিংসটা আমরা এখন চেঞ্জ করে ফেলছি অনেকটা। এখন আমরা যে কাজটা করব, ছবির স্ক্রিনের মধ্যে দেখবো কি ছবিটা খুবই স্মুথ হচ্ছে, এই দেখেন। কিন্তু এটা চোখের মধ্যে করবো না, কোথায় করবো, স্ক্রিনের মধ্যে। দেখছেন কত স্মুথ হচ্ছে, এই যে। কিন্তু এটা এভাবে করা যাবে না, তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ড থেকে সে আরো উল্টাপাল্টা ট্রান্সফার করবে। খুব ছোট করে করবেন। এই সেটিংসটা মনে থাকবে তো, আবার মনে করে দিতেছি। স্মার্ট টুল 5%, ব্রাশ টিকমার্কটা উঠবে, স্পেসিং, আর এখানে কত, শেষ কাজ। তাহলে আসেন ঘষা মশা শুরু করে দিই, কি আর করা। এখানে কিন্তু একটু সাবধানে দিন, এরকম করে করেন না, তাহলে কিন্তু ফেসের সাথে গলার কোনো মিল থাকবে না, হ্যাঁ, একরকম হয়ে যাবে সব। আস্তে আস্তে করতে থাকি। শুরুতেই বলে রাখছি ছবিটা কিন্তু অনেক বেশি ঘষা মাজা আমরা করবো, এটা অনেকটা আর্টিফিশিয়াল হবে। যদিও অতটা আর্টিফিশিয়াল না করলে হইতো, কিন্তু আমরা যেহেতু শিখতেছি এখন একটু বেশি হবে। এখানটা একটু সাবধানে দিন, হ্যাঁ, এই যে। যত বেশি সময় দিয়ে এটা করবেন তত স্মুথ হবে, সুন্দর হবে, এটা মনে রাখেন। তাড়াহুড়া করলে হবে না, অনেকে আছে দ্রুত করার জন্য এটা বাড়ায় ফেলে, যেটা বাড়ায় ফেললে আপনি ওইটার কন্ট্রোল ধরে রাখতে পারবেন না, হ্যাঁ। এইটা যতটুকু সম্ভব চেষ্টা করবেন। আর হাল ছেড়ে দেন না অর্ধেক রাস্তায় গিয়ে, যে হইতেছে কিনা, আদৌ হইলো কিনা, পারফেক্ট মনে হচ্ছে না, কেমন যেন হয়ে গেছে, এইসব কথা বাদ দেন, হ্যাঁ। করতে থাকেন, শেষ। লেয়ার দিয়ে করা যায় না। লেয়ারের কোনো কাজ নাই, ছবিতে কোনো লেয়ারের কাজ আমাদের নাই। এটা গত ক্লাস থেকে শুরু হয়েছে, আমাদের কোনো লেয়ারের ধরনের লেয়ারের কোনো কাজ নেই। ওই টপিকটা এখন এই মুহূর্তে আমাদের নাই, ঠিক আছে। এখন লেয়ার অটোমেটিকলি যদি হয় হবে, না হলে আমাদের প্রয়োজন নেই, ঠিক আছে। মোটামুটি কথা আমাদের শেষ, যতটুকু সম্ভব যথেষ্ট স্মুথ হয়েছে। আমরা প্যান্টুলে কাজ শুরু করে দিই। পি, তবে একটু তথ্য আপনাদের শেয়ার করি। আমরা যে ভার্সনে কাজ করতেছি ফটোশপ CS6, তো CS6 এর যে প্যান্টুলে যে পাতের যে আকার বা আকৃতি যেটা বলেন আসে, ওটা কিন্তু আপনার অনেক সময় ছবির এমন এমন জায়গায় ক্লিক করি যেটা দেখাও যায় না, যে কোথায় করতেছি, কোথায় হচ্ছে কিনা পারফেক্টলি। তো এটার রংটা বদলাতে পারলে খুব ভালো ছিল, কিন্তু এই ভার্সনে বদলানো যায় না। কারো যদি বদলাতে ইচ্ছা করে, আপনার যখন ফটোশপ শেষ হবে, কারো যদি সুযোগ থাকে আপডেট ভার্সন ব্যবহার করেন, তাহলে ওই আপডেট ভার্সনে রংটা বদলানো যায়। মানে এই পাতের যে রংটা, যদিও এই রংটা ফিল করার জন্য না, শুধুমাত্র কি দেখার জন্য। কারো যদি ইচ্ছা করে আপডেট ভার্সনে যাবেন, এরকম আমাদের ফটোশপ যখন শেষ হবে, যদিও আপডেট ভার্সনের উপরে পুরোপুরি ক্লাস হবে, তো কারো জানতে ইচ্ছা করলে আমাকে তখন প্রশ্ন করে দেখাই দিবে না। ফটোশপে করা যায় এমন যে কোনো কাজ ইনশাল্লাহ আমরা করতে পারবো, ওরকম এবিলিটি আমাদের তৈরি হবে ইনশাল্লাহ, যদি আপনারা একটু প্র্যাকটিস করেন আর কি।
মনে রাখেন কাজ শিখতে হলে হয় কি যে স্ট্রংলি পারতে হবে। কোনোরকম পারি, কোনোরকম তৈরি করলাম। ওই টাইপিং শেখার সময় যেভাবে বলা হয়েছে যে টাইপিং করলেন, এক পাতা টাইপ করতে যদি আপনার 2 ঘন্টা সময় লাগে, এর চেয়ে টাইপ না করে ভালো। বলবেন আমি পারি না, কিন্তু আপনি বলেন টাইপিং পারি, কিন্তু পাতা টাইপ করতে লাগে 2 ঘন্টা, তাহলে তো হবে না। এক পাতা টাইপ করতে সর্বোচ্চ আপনি 15 থেকে 20 মিনিট নিতে পারেন, সর্বোচ্চ। ঠিক আছে, এর বেশি নিলে আপনার এই টাইপিং করার দরকার নেই। এমনি এমনি করতে পারেন প্র্যাকটিসের জন্য, কিন্তু প্রফেশনাল হবে দরকার নেই, কারণ আপনি তো ওইভাবে পারেন না। এই জন্য ওইভাবে পারতে হবে যেভাবে আমরা প্রফেশনালের মতো করতে হবে। তো সিলেকশন কাজ শেষ বলতে না বলতে, তো আমরা কি করবো এখন এই মুহূর্তে, কাজটা কি in control শেষ, ওটাও শেষ। Yes, সবাই জানেন তো শিফট এক্স। আচ্ছা সবাই কি এক হাতে দেন না 2 হাতে দেন, এটা বলেন না। 2 হাতে দিচ্ছেন, 2 হাতে দিচ্ছেন না, সমস্যা নেই। এই আমার কোনো আপত্তি নেই কিন্তু, হ্যাঁ 2 হাতে দেন, আমি বলে রাখছি। 1 হাত 2 হাত সমস্যা নেই, কিন্তু আমার এক হাতে দিতে পারি, এই জন্য 1 হাতে দিই। একটু কষ্ট হয়, একেবারে সর্বোচ্চ ধরতে হয় আর কি, তারপরে কিছু করার নেই। 2 দিব না 1 দিব, 1 দিই। কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ডে চলে আসছে। আমি নতুন পেজে নিচ্ছি না, কারণ এটা তো অলরেডি সাইজ করা আছে। মনে আছে আপনাদের ক্রপ দিছি যে আমি, এই জন্য নতুন পেজে নিচ্ছি না, এখানে আছে। ওকে, ফিল মোটামুটি ক্লিন আছে একদম। ছবিটার মধ্যে হলুদ হলুদ একটা ভাইব দেখতে পাচ্ছি অনেক বেশি, কিন্তু থাকার কথা, কারণ ছবিটার ব্যাকগ্রাউন্ডই ছিল ইয়েলো। তো এটা একটু রিমুভ করার জন্য আমরা চলে যাচ্ছি ইমেজ অ্যাডজাস্টমেন্ট। আরেকটা কথা বলে রাখি, ছবির যে কোনো ধরনের বিষয় যদি আপনারা কোনো অপশন, কোনো জিনিসের নাম, শর্টকাট ভুলে যান, স্বাভাবিক ভুলে যেতে পারি আমরা, সবসময় মনে রাখবেন এইটুকু যে ইমেজ অ্যাডজাস্টমেন্ট সব আছে। পুরো ফটোশপের ছবি এডিটিং করতে যত ধরনের ফিচার, শর্টকাট, অপশন, সব এটার মধ্যে। ফটোশপ আর কোথাও নাই, ঠিক আছে? তো এটাতে আমরা কি জন্য আসছি, ফটো ফিল্টার। সিলেকশনটা কি স্যার এটা ব্যাকগ্রাউন্ডে করছেন না ছবিটা? আবার বলতেছি, ইস হ্যাঁ এই যে জি বলেন কোনটা করছে। ছবিটা হুম? ছবিটা আরেকবার ব্যাক করুন। ব্যাকে তো আসলো, আর ব্যাকে যাবো। এই যে এই যে এখন আপনি বলেন কোথেকে করছেন। সিলেকশন পেন টুলে এখন এই যে সিলেকশন শেষ করলো, কন্ট্রোল লাইনটা দিলাম, কোনটা হয়েছে, ছবি তাহলে ছবিটাই করছে। তারপর একটু ফেদার দিছি যেন স্মুথ থাকে, সর্বনিম্নটাই দিছি 1, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, তাহলে নিশ্চয়ই যে অংশটা কপি হয়েছে সেটাই তো পেস্ট হবে, তাই না? তো ব্যাকগ্রাউন্ডে এটা কভার করে দিচ্ছি, এটুকু পর্যন্ত আমরা আছি। সবার ক্লিয়ার তো? প্রশ্ন করলে কিন্তু ভালো, প্রশ্ন করলে কিন্তু অনেক শেখা যায়, একজনের প্রশ্নে অনেকজন আমরা শিখতে পারি। এবং সবাই এখানে প্রশ্ন করলে হয় কি, ক্লাসে আপনি পার্টিসিপেট করলেন, আর একদম মনে করেন প্রশ্ন করলেন না, আমি কনফিউশনে থাকি যে আপনি কি আদৌ বুঝতেছেন নাকি বুঝতেছেন না। প্রশ্ন করলে অন্যরা বিরক্ত হলে কিন্তু আমি বিরক্ত হয়, আমি খুবই ইন্টারেস্টেড প্রশ্ন নিতে। এই জন্য আপনারা 2-1 জন করবেন এমন না, সবার অধিকার আছে এবং সবাই প্রশ্ন করতে পারে। এমন না যে কথা প্রশ্ন করা চলতেছে, প্রশ্ন করা যাবে না, পরে করবেন। আমি কিন্তু একদম 1 নম্বর ক্লাসে বলছি যে আমার কথা চলাকালীন অবস্থায় যদি মনে হয় প্রশ্ন করা মানে দরকার, ভদ্র দেখানোর দরকার নেই, আপনি ভাই একটু হাত তুলে বলেন, আমি আপনাকে একটু সুযোগ দিব, বাস বলেন, প্রশ্ন বলেন, এরকম জিজ্ঞেস করবো, বলে ফেলেন, সমস্যা কি। মনের মধ্যে প্রশ্ন রাখলে হয় কি, প্রশ্ন গঠন করে ঘুরে, ঘুরের কারণে আপনার মধ্যে এই যে টপিকগুলো আলোচনা হচ্ছে ঢুকবেই না মাথায়, এই জন্য প্রশ্নকে থামে ফেলতে হবে। তো যাই হোক, আমরা ছবির কালার টোনটাকে ঠিক করতে গেছি ফিল্টার থেকে। সরি বলেন। ছিল ব্যাকগ্রাউন্ড তো মানে একটা লেয়ারে ছিল, ওই টুলের মাধ্যমে করা যায়। একজন করছিল, কে যেন সেইজন, এই যে থ্যাংক ইউ, স্বীকার করে নিছে, ভালো ছেলে। এখন হচ্ছে যে সে ভুল করছিল, পরে আমি তখন কি বললাম, স্ট্রংলি না করা যাবে না। যদি করা যেত প্যান্ডেল ধরছে কেন, প্যান্ডেল একটু কষ্ট হবে, কুইক সিলেকশন টুল একটু আরাম হবে, কিন্তু আমরা যত বেশি কষ্ট করবো তত কাজ শিখবো। এটা মনে হয় সবাই জানেন তো, মানে বড় হইতে গেলে একটা কথা আছে না, কথা যে অনেক বেশি কষ্ট করতে হবে দেন বড় হইতে হবে, এটা আমরা কষ্ট করতেছি। ফিউচার হয়তো আমরা একসময় বড় হবো, ঠিক আছে? আপনি যদি মনে করেন যে ওই আরাম করে যে কুইক সিলেকশন টুলতে করবেন, তাহলে আপনি স্পেসিফিক কাজ যখন করার সময় আসবে তখন কিন্তু আপনি আর পারবেন না। আর যারা প্যান্টুলে এখন অভ্যস্ত হয়ে যাচ্ছে, অভ্যস্ত হইতে হবে, এই কথা বলছি, অ্যাডজাস্ট হইতে হবে বাধ্যতামূলক। কিছু বিষয় আছে না, যে যেমন আমি আপনাদেরকে আজকে 5টা টুল নিয়ে কথা বলছি, যে এখানকার 3টা অতিরিক্ত বলছি না, এটা দিয়ে করেন, এটা দিয়ে আমি মেনশন করি না, কিন্তু কি বলছি, যা সুবিধা যেটা দিয়ে, যে এইভাবে যেটাতে করে আমার দিন শেষে কাজটা লাগবে। কিন্তু প্যান্টুলের ব্যাপারে বলে রাখছি, এটার বিকল্প কোনো টুল নেই যে অমুকটা দিয়ে করা যায়, অমুকটা দিয়ে সুবিধা না। মনে করবো এইটাই বেস্ট, এটা কঠিন হলো, আমরা এমনভাবে প্র্যাকটিস করবো যে এটা আমার মধ্যে চলে আসে, এবং আমার কাছে মনে হয় যে এটাও ইজি, ঠিক আছে? কিছু করার নেই, কারণ আমাদের ইলাস্ট্রেটর এটা নিয়ে কথা বলতে হবে, এবং এটার উপর অনেক কাজ আছে। স্যার এখান থেকে কি ছবিটা রিমুভ করা যাবে? রিমুভ ছবিটা আগে শুধু ছবিটা ব্যাকগ্রাউন্ড রাখা। ব্যাকগ্রাউন্ড তো নাই এখানে, ছবি তো আলাদা নড়াচড়া করতেছে, পেস্ট করলাম না, ডিলিট বাটন চাপ দিলি তো নাই। আর কোনো কোয়েশ্চেন আছে কারো? নাই না?
ওকে, আমরা ইমেজ মেনুতে চলে যাচ্ছি, অ্যাডজাস্টমেন্ট, এবং চলে যাবো যে অপশন, এই অপশনে আমরা যাচ্ছি কেন? ছবির যে কালার টোনটা ঠিক করার জন্য। কি নাম অপশনটা? ফটো ফিল্টার। অ্যাকচুয়ালি ফটো ফিল্টারের ভিতরে অনেকগুলো অপশন, এতগুলো অপশনে আসলে কোনটাতে আমার ছবিটা ভালো ম্যাচ হবে এটা কি মুখস্থ করা কারো পক্ষে সম্ভব না। তো যেন আমরা মুখস্থ করতে চাই না, আর মুখস্থ করার সুযোগ থাকলেও করবেন না, কারণ এইটুকু তো মেমোরিতে লোড দিতে হবে, আরও অনেক বিষয় লোড দিতে হবে, এই জন্য আননেসেসারি কোনো বিষয় আমরা মেমোরিতে ঢোকাবো না। এই জন্য ইচ্ছা করে কেউ মুখস্থ করার দরকার নেই যে এটা দিলে সবচেয়ে ভালো হবে, ব্লু দিলে মনে হয় বেশি ভালো হবে, কেউ মুখস্থ করবেন না, শুধু ক্লিক করবেন, এখানে তাকায় থাকেন আর স্ক্রল করতে থাকেন। স্ক্রল তো সবাই জানেন, ওকে, আস্তে আস্তে স্ক্রল করেন। আর কোথায় থাকা থাকবেন? এখানে কোন অপশন আসতেছে ওটা দেখার টাইম নেই। এই যে কিছুটা পারফেক্ট হয়েছে, যদি অনেক বেশি মনে হয় তাহলে একটু কমায় দেন, 20%। অনেকটা কিন্তু রিমুভ হয়ে গেছে, দেখছেন? বাস শেষ, ছবিটা অলরেডি যথেষ্ট ভালো আছে। আর যদি ব্রাইটনেসের ঘাটতি চোখে পড়ে শেষ পর্যন্ত একটু কন্ট্রাস্ট দিতে পারেন, ঠিক আছে? এই আর উপরের অংশ দিকটাকে বলছি, এখন কিন্তু দরকার হয়ে গেছে। এই যে এখন এই জায়গায় চাপ দিলে কোনো কাজ হবে? কেন? লেয়ারই তোমরা নাই, হ্যাঁ, কোনো ভয় নাই, নিঃসংকোচে করতে থাকেন, ঠিক আছে? যদিও চোখের মধ্যে এভাবে দিবেন না, অলরেডি দিছে একবার, আরেকবার আপনাদের সান্ত্বনামূলক দিলাম। এই কাজ শেষ। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার সবার? ওকে, আমরা আজকে এই কাজটা চলাকালীন সময়ে আমরা নতুন একটা বিষয় শিখবো। এরপরে কাজটা সবাই জানেন যে এখন আমরা বর্ডার দিব, মোটামুটি মনে মনে ভাবতেছেন এটাই, যে এখন বুঝছি বর্ডার দিবে, এরপরে আমরা বুঝছি পেজ নিবে, তারপরে কি বলে 3 আর 4, মোটামুটি একটা মুখস্থের মধ্যে আমরা আছি এখন। তো এখন এর মাঝখানে একটা নতুন জিনিস শিখতে চাই, সেটা হচ্ছে ফটোশপে আমরা যে কাজগুলো করি চাইলে আমরা আমাদের কাজের রেকর্ড করতে পারি। যেমন আজকে যে ক্লাস চলতেছে, প্রতি ক্লাসে তো এটা হয়, কি হচ্ছে? রেকর্ড হচ্ছে। আমি কথা বললে একটু বেশি স্পষ্ট রেকর্ড হয়, আপনার কথা বললে একটু কম হয়। কেন? আমার কাছে হচ্ছে এই যে মাইক্রোফোনটা কাছে, এই রেকর্ড ভালো হচ্ছে। এখন আমি যদি কথা না বলে দাঁড়ায় থাকি, টাইমটা অন্তত রেকর্ড হবে না? নাকি বসে থাকবে? রেকর্ড হবে। যদি হাঁচি কাশি দিই, সব কিছু তো রেকর্ড হবে। নাকি বলে যে না ঠিক করে ফেললাম, রেকর্ড হবে না? রেকর্ড তো চলতেই থাকবে, তাই না? তো আমরা ফটোশপে যে রেকর্ডটা করব, এটা ভাবার কারণ নাই যে আমি ভুল করছি, আমি আন্ডু করে ফেলছি, তাহলে আমার মনে ভুলটা রেকর্ড হবে না। ভুল করলেও কি হবে? রেকর্ড হবে, আন্ডু করলেও রেকর্ড হবে। মূলত ফটোশপে যে রেকর্ডটা আমরা আজকে করবো, এটার নাম হচ্ছে কাজের রেকর্ড। এবং কাজের রেকর্ডের ক্ষেত্রে কাজ করলে রেকর্ড হবে, ভুল করলেও তো একটা কাজ, তো এটা রেকর্ড হবে। কিন্তু আপনি যদি বসে থাকেন, ওয়েস্ট করেন টাইম, রেকর্ড হবে না, কারণ আপনি কিছু কাজ করতেছেন না। কিন্তু রেকর্ড ভিডিওর ক্ষেত্রে, অডিওর ক্ষেত্রে কি হয়? টাইম সহ কাউন্ট হয়। তো আমরা এই রেকর্ডটা আমরা করতে চাই। তো কোন প্যানেলের মাধ্যমে রেকর্ডটা করবো, এটার নাম হচ্ছে অ্যাকশন। চলে আছে অ্যাকশন প্যানেলে। তো এখানে বেশ কিছু রেকর্ডেড অ্যাকশন আছে, আমরা ওগুলো নিয়ে আজকে কথা বলবো না। আমরা পুরো ফাইলটাকে ডিলিট করে দিতেছি, একদম ক্লিন ফ্রেশ। এটার মধ্যে আর কোনো রেকর্ডেড ফাইল কি আছে? না। তো রেকর্ড আমরা কি করব? ফটোশপে মূলত যে কাজে রেকর্ড করা হয়, এমন একটা বিষয় রেকর্ড করতে হয়। নিয়ম হচ্ছে এমন একটা বিষয়, যে বিষয়টা আপনি অন্যান্য ছবির মধ্যে, অন্যান্য কাজের মধ্যে কি ওইটা প্লে করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। কমন একটা বিষয়। যেমন ধরেন প্রতিদিন আপনাদের ওয়ালপেপার সাইজে পেজ নিয়ে কাজ করতে হয়, এটা কমন না? তাহলে আপনি এটা রেকর্ড করে রাখতে পারেন। যেমন ধরেন আপনি পাসপোর্ট ছবি, এটা কমন কাজ, সবার ছবিতে একই সাইজ, কিন্তু এখানে কমনের মধ্যে কিছুটা বিষয় বুঝতে হবে। যেমন আমার বডিতে যতটুকু ক্রপ হবে, আরেকজনের বডিকে সেম ক্রপ হবে, তাহলে ক্রপ ঠিকই হবে উভয়, কিন্তু সেম না। ব্রাইটনেসের ক্ষেত্রে কেউ হয়তো রাতের বেলা ছবি তুলছে, যে পরিমাণ ব্রাইটনেসের দরকার হবে, কেউ দিনের বেলা তুলছে, তার সেই পরিমাণ দরকার হবে না। তার মানে ব্রাইটনেস দুজনেরই হবে কম বেশি। তার মানে এটা কমন, কিন্তু কম বেশি করার কারণে আমরা রেকর্ড আনতে পারতেছি না। কিন্তু একটা জায়গায় এসে সবার ক্ষেত্রে সমান, কি জানেন? বর্ডার। বর্ডার ক্ষেত্রে ছোট বড় আছে, অন্ধকার ব্রাইট আছে, যে অমুক ছবিতে করা যাবে না। সকল ছবির ক্ষেত্রে কি এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে ছবিগুলো আমরা প্রিন্ট করব, সেটা বড় হোক, ছোট হোক, অন্ধকার হোক, ওই একই পেপারে প্রিন্ট করব। তো এটা কিন্তু সবার ক্ষেত্রে কি সমান বা সেম বা কমন একটা কাজ। তো আমরা এই কমন কাজটা রেকর্ড করতে চাই। তো আমাদের সব কাজ যেহেতু শেষ হয়েছে, আমরা কি করছি? লেয়ারটাকে মার্জ করে ফেলছি। এখন আমরা রেকর্ড স্টার্ট করব। তো অলরেডি পাসপোর্ট করা আছে, সব কিছু শেষ হয়েছে। যখন আমরা বর্ডার থেকে কমন কাজটাকে রেকর্ড করব, তা রেকর্ড করার জন্য অ্যাকশন প্যানেলে একদম নিচের দিকে দেখেন, ক্রিয়েট নিউ অ্যাকশন, জাস্ট ক্লিক। এখন একটা নাম দিতে পারেন আপনার চেনার জন্য। ওকে, নাম থাক। আর কেউ চাইলে একটা শর্টকাট সেট করতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি শর্টকাট দিয়ে প্লে করবেন। আর প্লে বাটন তো এখানে আছে,
সমস্যা নেই, যেভাবে ইচ্ছা। কারো যদি মনে হয় যে শুধু F4 দিলে ভালো লাগে না, তাহলে আপনি শিফট দেন, কন্ট্রোলও দেন, তাহলে শিফট কন্ট্রোল তা ভাই আমি এত দিতে পারবো না, আমি দিতেছি একটাই, ঠিক আছে? ওটা আপনাদের ইচ্ছা। দেন রেকর্ড স্টার্ট। এই মুহূর্তে কিন্তু আর কোনো ভুল টুল করা যাবে না। ভুল করলে তো জানেন কি করতে হবে, কিছু করতে হবে না, ওই রেকর্ড স্টপ দিয়ে আবার নতুন করে রেকর্ড করতে হবে। তো আমরা ঠিক না, এটা কোনো ওরকম অফিসিয়াল রেকর্ড না যে ভুল করলে মহা সর্বনাশ হবে, এটাই খালি নতুন করে আবার করতে হবে। এই তো আসেন আমরা শুরু করি। ইমেজ থেকে ক্যানভাস সাইজ সেন্টিমিটার এখানে অ্যাড করবো হচ্ছে 0.4। একটু সময় নিয়ে করবেন, যেহেতু রেকর্ড হচ্ছে, কোনো ভুলভাল করলে সেটা তো রেকর্ড হবে, বুঝতে পারছেন। আর রেকর্ড হলে ঠিক মতো সেটা কি হবে না, প্লে হবে না। ভুল করলে তো সেটা ভুলই প্লে হবে, তাই না? এই কন্ট্রোলে কন্ট্রোল সি, নতুন পেজ, এইটি সিলেক্ট হবে। সব ঠিকঠাক আছে তো? ডিফল্ট কালার, ফিল, কন্ট্রোল ভি। এখানে এটা বসানোর ক্ষেত্রে অনেকে আছে একটু ক্লিক দিয়ে ছেড়ে দেন, এখানে রাখেন, এই করেন, কন্ট্রোল টি দেন, কিচ্ছু করতে পারবেন না। শুধু একটা ক্লিকে নির্দিষ্ট জায়গায় না রাখা পর্যন্ত মাউসটা ছাড়বেন না, তাহলেই কিন্তু রেকর্ড আবার সমস্যা হবে, ঠিক আছে? এই যে একটা ক্লিকে নিয়ে রাখতেছি, রাখার পরে যদি আপনি ক্লান্ত হয়ে যান, প্রয়োজন আপনি চাটা খেয়ে নেন, তাও আপনি কোথাও ভুলভাল ক্লিক দিয়ে না, ঠিক আছে? অর্ডার ধরেন, শিফট ধরেন, ঠিক আছে? এই পারফেক্টভাবে রাখেন। আবার তাড়াতাড়ি করতে যেয়ে দুইটাকে একসাথে কপি করে ফেলেন না, যদিও অন্য সময় করা যায়, যেহেতু আমরা রেকর্ড দিচ্ছি এখন একটা একটা করে করতে হবে, কিছু করার নেই। অল্টার এবং শিফট, আবার ছাড়েন, অল্টার এবং শিফট। এত সুন্দর করে করার পরও রেকর্ড দেখবেন প্লে করলে হয় না, তো এটা হইতেই পারে, আবারও রেকর্ড করবো, সমস্যা কি? এটা কিন্তু এরকম না যে আপনি সব কিছু মেনটেন করে করছেন, প্রয়োজনে আমার ক্লাস রেকর্ড 10 বার দেখছেন, আমার ক্লাসে এমন হয়েছে যে আমি এরকম কষ্ট করে সব কিছু ওকে করে পারফেক্টভাবে করছি, প্লে করতে হয় না, তাই না? আবার করতে হচ্ছে, পরে হয়েছে। তো এটা নিয়ে কোনো হাই হুতাশ করার কিছু নেই, হবে না আবার হবে, নাহলে আবার হবে, এরকম আর কি। তো সব কাজ শেষ, আমরা স্টপ করতেছি। তো এই পর্যন্ত কাজগুলো আমরা এখন করছি এবং রেকর্ডে আসছে। তো রেকর্ড করার পরবর্তীতে যে কাজটা স্টপ করবেন, স্টপের পরে খুবই ইম্পর্টেন্ট একটা কাজ, সেটা হচ্ছে এটাকে বন্ধ করা এবং ওই নামটা সিলেক্ট করা। এটা কিন্তু অনেকে ভুলে যান। এটা যদি সিলেক্ট না করেন, আপনি ওই যে ফাংশন কি অ্যাড করছেন না, কি যেন প্লে করার জন্য F4, প্লে হবে না। আচ্ছা, তো এটাতে আমরা আসতেছি পরে, এটা বন্ধ থাক। এখন আমরা একটু কম্পেয়ার করে দেখতে চাই, পরে প্লে করব। কম্পেয়ার করে দেখতে চাই যে আমরা আসলে যে ছবিটা এডিট করছি এতক্ষণ সময় নিয়ে কি করছি, এই হচ্ছে বিষয়। এবার বুঝতেছেন পার্থক্য? এখন ন্যাচারাল তো এটাই, কিছুটা এডিট করার মাধ্যমে, বলতে কিছুটা না, একটু বেশি করছি, এটা আমরা শুরুতেই বলছি বারবার করে যে একটু বেশি এডিট করব। তো এই পর্যন্ত আমরা করছি। তা আমার বিশ্বাস আপনারা যদি এরকম একটা ফোনে তোলা ছবি চেষ্টা করেন এডিট করতে, তাহলে এরকম এর চাইতে ভালো হইতে পারে, তো আশা করা যায়। ক্লিয়ার? এবার আমরা ওই অ্যাকশনটা দেখতে চাই কি করছি, আসেন। তো প্রথম কথা হচ্ছে যে ধরেন এই ছবিটার মধ্যে সব কাজ শেষ, এডিট করা হয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ করা হয়েছে, স্মুথ করা হয়েছে, এভরিথিং শেষ করা হয়েছে। সি ক্রপ টু, এভরিথিং শেষ করার পর তো পাসপোর্ট করবো, তারপর কি বর্ডারের কাজ চলে আসছে না, লেয়ার টেয়ার সবকিছু মার্চ করা হয়েছে। আপনারা ধরে নিতেও সমস্যা নেই তো, নাকি ধরে নিব কেন, ওই তো এডিট করার নেই, এরকম করতেছেন? এরকম কেউ আছেন ধরে নিব? অনেকে মনে মনে ভাবে, কেন ধরবো, একটু করা হয়েছে না এডিট, জাস্ট বোঝার সুবিধার্থে, নাহলে আমি আবার এডিট করব না। ধরে নেন সব কাজ শেষ, এডিট করা হয়েছে, মার্চ করা হয়েছে, এখন আমরা অপেক্ষা আছে কি বর্ডার পর্যন্ত, বর্ডার দিব না, ওইটা রেকর্ড থেকে প্লে করবো। আর প্লে করার শর্টকাট কি, F4। ভুলে গেলে কিন্তু দেখে আসেন, এই যে F4। এটা অন থাকতে হবে এমন না, বন্ধ থাকলে কোনো সমস্যা নেই, ঠিক আছে? F4, এই দেখেন বলতে না বলতে সমস্যা হচ্ছে, এটা কই গেল, কন্ট্রোল টি, এটা চলে গেছে এখানে। মূলত আমার যে কপিটা আমি করছি এই পাশ থেকে আনা দরকার ছিল, এই পাশ থেকে আনলে জিনিসটা পারফেক্ট হবে। আমরা মনে আছে আপনাদের, আমি এই পাশ থেকে কপি করে নিয়েছি না, কিন্তু এটা আনা দরকার ছিল। কেন বলতেছি, কারণ এটা সবার আগে আমি এখানে রাখছি, মনে আছে আপনাদের? এরপর আমি এটা এখানে নিছি, এখন আমি গিয়ে করছি কি, এটাই নিয়ে ফেলছি না, আনা দরকার ছিল এটা, তারপর করা দরকার ছিল এটা, এই জন্য এটা চলে গেছে হঠাৎ করে এখানে। এই জন্য আপনারা আশা করবো ঠিক করে রেকর্ডটা করবেন। বিষয়টা কি বুঝতে পারছেন কিনা, কেন আমারটা ওখানে চলে গেছে, এই আর কি। তো আপনারা আগামী ক্লাসে এই রেকর্ডটা করে আনবেন, এবং এই রেকর্ডটা যে আপনি করছেন আমাকে দেখানোর জন্য, যেহেতু আপনার পিসির মধ্যে থাকবে, এটা আপনি কি করবেন, ফোল্ডার বন্ধ করবেন, ফোল্ডার সিলেক্ট করবেন, তারপরে কি নাকি এরপরে দেখাই দিতে হবে, সেভ অ্যাকশনে চাপ দিতে হবে, ডেস্কটপে সেভ করতে হবে, পাসপোর্ট নাম দিতে হবে, দেন সেভ করবেন, এবং যে ফাইলটা আপনি করবেন সেটা নিয়ে আসতে হবে। এই যে, আর আমি কিভাবে দেখবো, আনার পরে তো বুঝতেই পারবেন, এটা আবার দেখতে চান না আপনি, আপনি কিভাবে দেখবেন,
আপনাকে আনেন, দেখবো না, ঠিক আছে? এখানে একটা বিষয় আপনাদের শেয়ার করি, অ্যাকশনের যে বিষয়টা, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। যেমন এই যে অল্প সময় অ্যাকশন শিখতে কয় মিনিট লাগছে? 5 মিনিটের মতো। কিন্তু গ্রাফিক ডিজাইনে যে প্রতিটা বিষয় বেশ বড় বড় কেরিয়ার আছে, জাস্ট একটা বোঝানোর জন্য আমি একটা এক্সাম্পল দিতেছি। এই যে একটা ওয়েবসাইট, এটার নাম হচ্ছে graphicriver.net। এই ওয়েবসাইটটা যথেষ্ট ফেমাস, ওয়ার্ল্ডের মধ্যে যারা ফ্রিল্যান্সিং করে সবাই চিনে। বিশেষ করে শুধু গ্রাফিক ডিজাইনার চিনে এমন না, ওয়েব ডেভেলপাররা, প্রোগ্রামাররা, এডিটর, ভিডিও এডিটর, সাউন্ড এডিটর, ফটোগ্রাফার, 3D ভিজুয়ালাইজেশন যারা কাজ করে সবাই চেনে। কারণ সব ক্যাটাগরির এই লোকদের কাজ করা এখানে বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম তারা তৈরি করে রাখছে। আমরা অন্য প্ল্যাটফর্ম নিয়ে ঘাটাঘাটি করে লাভ নেই, কারণ আমরা তো আসি গ্রাফিক্স নিয়ে। তা আমরা আসি এই জায়গায় গ্রাফিক্স। যখন ক্লিক করবেন এই ওয়েবসাইটের নাম হচ্ছে graphicriver.net। যারা ওয়েবসাইট নিয়ে কাজ করে তাদের ওয়েবসাইটের নাম হচ্ছে, এখানে ওয়েবসাইট লিখে নাই, এটার নাম হচ্ছে, ক্লিক করলে বুঝতে পারবেন, ওয়েব থিম অ্যান্ড টেমপ্লেটস যে লিখছে, ক্লিক করছি, এটার নাম হচ্ছে কি themeforest.net। তো এক একটা নামে তারা বানায় রাখছে। পুরো মার্কেটটার নাম কি জানেন? অ্যানভার্ট। ওই যে বসুন্ধরা সিটির মধ্যে অনেকগুলো দোকান আছে, এক এক দোকানের এক এক নাম। তো এরাও এরকম যে বিরাট একটা মার্কেট করছে, তার নাম হচ্ছে অ্যানভার্টু। তাদেরই বিভিন্ন ধরনের ওয়েবসাইটের মাধ্যমে তারা এটাকে মার্কেট বলতেছে, যেটাকে আমরা বলি অনলাইন মার্কেট বা অনলাইন প্ল্যাটফর্ম যেভাবে বলে। তো আমরা যারা গ্রাফিক্স নিয়ে কাজ করি, এটা একটা প্ল্যাটফর্ম যেটার নাম কি graphicriver.net। তো এই ওয়েবসাইট হচ্ছে এমন একটা প্ল্যাটফর্ম এবং ওয়ার্ল্ডের টপ কয়েকটা রিসেলেবল মার্কেটের মধ্যে এটা একটা। টপ বলতেছি কেন? কারণ এখানে আর্নিং রেশিও অনেক বেশি এবং এখানে হাইয়েস্ট কোয়ালিটি ডিজাইন আপনি না করতে পারলে পাবলিশই করতে পারবেন না। মানে এভারেজ ডিজাইন করলে এগুলো তারা এখানে অ্যাপ্রুভ দেয় না, বুঝতে পারছেন? যথেষ্ট হার্ড। এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই প্ল্যাটফর্মে যদি কেউ কাজ আপলোড দিতে পারেন, যথেষ্ট চেষ্টা করতে হবে। যদি একসময় আপলোড হয় এবং মোটামুটি একটা ভালো পরিমাণে আপলোড করতে পারেন, এখানে আপনার পড়াশোনা হ্যাম্পার হবে না, চাকরি বাকরি হ্যাম্পার হবে না, কোনো কিছু হ্যাম্পার হবে না। কেন? কারণ রিসেলেবল, মানে লাইব্রেরির মতো। আপনি এখানে কাজ দিয়ে রাখবেন, শতবার সেল হতে পারে। যদিও এতবার তো একটা স্বপ্নের মতো, 2-4 বার যদি হইতে থাকে, এরকম 200-300 কাজ থাকলে চিন্তা করেন মান্থলি কি পরিমাণ একটা আর্নিং আসে। আর লাইব্রেরির বইয়ের মতো না যে আপনি 100 পিস বই প্রিন্ট করলেন, বই বিক্রি শেষ হয়ে গেছে, আরও নতুন কাজ ছাপাইতে হবে। একটা ফাইল আপনি আপলোড দিচ্ছেন, কোটি কোটি যদি কেউ কপি করে, এটা কি কমবে কোনো? না, এটা কোনো ফাইলের এক্সপায়ার টাইম আছে যে এরপরে ফাইল চলবে না, ঠিক আছে? তার মানে আপনি এখানে ফাইল রেখে বছরের পর বছর সেল দিতে পারবেন। তো এখানে আবার রাত জাগারও বিষয় নাই, ইংলিশ জানার বিষয় নাই, কারোর সাথে কথা বলতে হবে না, মানে কোনো কনভারসেশনের কোনো টপিকই নেই। এখানে আপনি আপলোড দিয়ে রাখবেন, ক্লায়েন্টের মতো করে ক্লায়েন্ট এসে পছন্দ করে নিয়ে ডাউনলোড দিয়ে নিয়ে চলে যাবে পেমেন্ট করে। আপনার মেল চলে আসবে কে কিনছে কোন দেশ থেকে, আর আপনার এখানে অ্যাকাউন্ট টাকা জমা হবে, কত টাকা জমা হয়েছে, কত টাকা ট্যাক্স কাটছে, সব মেইলে তথ্য চলে যাবে, কে কিনছে না কিনছে, কত ডলার আসছে, সব এখানে থাকবে। ফাইল তো ফাইলের মধ্যে থাকবে, ফাইলে শুধু নাম্বার কাউন্ট হইতে থাকবে কয়টা সেল আসছে, তাই না? তো আমরা আজকে কোনো অ্যাকাউন্টটা করবো না এখানে। আমরা এটা নিয়ে অ্যাকাউন্ট যখন করবো তখন হয়তো এটা নিয়ে আরো কথা হবে। আমরা এই মার্কেট প্লেসে যারা কাজ করে নিশ্চয়ই টপ লেভেলে আছে অনেকেই, নাকি? টপ লেভেলে কেউ না কেউ তো আছে নিশ্চয়ই। আমরা একটু দেখতে চাই অল আইটেম থেকে এখানে টপ অথর মানে হচ্ছে মেম্বার আর কি। ওনাদের যেমন ফেসবুকে যারা আমরা লগ ইন করি বা আমরা যারা কাজ করি বা অ্যাকাউন্ট যাদের আছে, আমরা ফেসবুকে কি হয়? আত্মীয়, মেম্বার ফেসবুকের গ্রুপের মেম্বার, পেজের ফলোয়ার মেম্বার, একই কথা। আর ওনারা কি বলতেছে? অথর, ঠিক আছে? তো এটা মেম্বারই আপনি বলতে পারেন, সমস্যা নেই। তো আমি একটু চাপ দিলাম টপ অথর। এই টপ মানে হচ্ছে এই মার্কেট প্লেসে ওয়ার্ল্ডের মধ্যে টপ লিস্টে যাদের প্রোফাইল, এবং নিশ্চয়ই একজনের প্রোফাইল তো 1 নম্বরে থাকবে, তাই না? যেমন আপনি যদি এক্সাম নেন, ফার্স্ট সেকেন্ড থার্ড তো হবে, দেন বাকিদের সিরিয়াল আসবে। এটা আপনি যতভাবেই বলেন না কেন। তো এখন আমরা মূলত দেখতে আসছি একটা বিষয়, সেটা কি দেখতে স্পষ্ট দেখতে পাচ্ছেন, প্রোফাইলটার নাম হচ্ছে 7 স্টাইল। যে নামে হোক, তো তার প্রোফাইল যে কোনো নামে হইতে পারে। মানুষ তার কাছ থেকে কিন্তু কিনতে আসে তার নাম দেখে না, কি দেখে নিতে আসে? কাজ দেখে। এবং এই প্রোফাইলটা মেনটেন করতেছে সে কত সাল থেকে? 2010 সাল থেকে। কি পরিমাণ সেল আসছে আপনি সেটা চিন্তা করে দেখেন। 3,66,671 বার সেল হয়েছে, এটা কিন্তু বার। এভারেজ যদি আপনি 10 গুণ দেন, মানে $10 করে যদি সেল হয়ে থাকে, যদিও সব প্রোডাক্ট বা সব কাজ তার $10 করে না, কোনোটা $9, $5, কোনোটা হচ্ছে $15, $20, গড়ে বললাম আর কি, $10 করে হয়, তাহলে এই 3 লাখ বারের কয় গুণ বেশি হবে? 10 গুণ। আর 10 গুণ যে রেজাল্ট আসবে, বাংলাদেশি টাকায় 120 টাকা মিনিমাম যদি হয়, তাহলে ওই রেজাল্টের 120 গুণ হবে তার এখানে আর্নিং টাকা। আমরা এটা দেখতে যাচ্ছি না, আমরা এখানে দেখতে আসছি মূলত
এখানে যে 1 নম্বর প্রোফাইলটা যিনি তৈরি করছে তার যদি 3,66,000 বার সেল হয়ে থাকে, দ্বিতীয় নম্বরে থাকা অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন তার আর্নিং কত। সাধারণত কিন্তু আমরা যখন পরীক্ষা দিই বা কোথাও যদি পার্টিসিপেট করি, স্কোরের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না। এমনটা হয় যে 100 মার্কের এক্সাম, একজন যিনি 90 পেয়ে ফার্স্ট হয়েছে, মানে উনি 40 পেয়ে সেকেন্ড হয়েছে, এরকম ভাবতে পারি। যদি সেকেন্ড হয়ে থাকে 90-এর আশপাশে হবে হয়তো বা 80, 85 এরকমই তো হওয়ার কথা। আবার যিনি থার্ড হবে উনিও আর একটু কাছাকাছি থাকবেন। কিন্তু আপনি দেখতেছি যে এই ভদ্রলোকের প্রোফাইলটা ডিস্টেন্স কত। মানে আপনি এই জিনিসটা থেকে যে লেসনটা আমরা নিব, লেসনটা হচ্ছে, আমি বলতে চাই না গ্রাফিক ডিজাইন দিয়ে আপনি এই লেসনটা নেন, কেরিয়ারে আপনারা অনেক কিছু আমরা করব, তো যে কোনো বিষয়ে এমনভাবে কাজটা আমরা শিখব এবং আমার স্কিলটাকে এমন একটা পর্যায়ে নিব যেন পরে কেউ এসে টপকাতে না পারে। আর আপনি যদি সবার মতো অ্যাভারেজ থাকেন, যে ও গ্রাফিক জানে, ও গ্রাফিক্সে দুইটা কাজ জানে, আমিও গ্রাফিক্সে দুইটা কাজ জানি, ও এরকম যেরকম কোয়ালিটি করে আমার কাজও এরকম কোয়ালিটি ডিজাইন, তাহলে একটা পর্যায়ে ও আপনাকে টপকাবে না এমন কোনো গ্যারান্টি আছে? টপকে যেতে পারে যে কোনো সময়, কারণ সবাই তো মানে মোটামুটি অ্যাভারেজ আছে। আর যখন দেখবে আপনার এই বিষয়ে অনেক সুপার স্কিল, সে শত চেষ্টা করুন, আপনি যদি 6 মাস 2 বছর 6 বছর কাজ বন্ধ রাখেন, টপকাতে পারবেন না। যেমন এই ভদ্রলোকের যে প্রোফাইল, সে যদি কয়েক বছর একাধারে কাজ না করে, তার প্রোফাইল কি মনে হয় সম্ভব টপকাতে পারবে? তার প্রোফাইল যদি আগায়, সেল বাড়ে, তার সেলকে বসে থাকবে? তার সেলে তো আরো অনেক দূর চলে যাবে। এই জন্য এখান থেকে আমাদের সবচেয়ে বড় শিক্ষণীয় বিষয় হচ্ছে যে আপনারা লাইফে যে গ্রাফিক ডিজাইন করবেন এমন না, তবে গ্রাফিক ডিজাইন নিয়ে কথা বলতেছি, যে গ্রাফিক ডিজাইনে সব ক্যাটাগরি আমরা শিখবো, কিন্তু সব ক্যাটাগরিতে ওরকম এক্সপার্ট তো আমরা হইতে পারবো না। কারণ গ্রাফিক ডিজাইনে অনেকগুলো কাজ আছে, সবগুলোকে আপনি কভার করতে পারবেন, সবগুলোকে খুবই এক্সপার্ট হতে পারবেন, যে আপনি সুপার এক্সপার্ট টি শার্ট ডিজাইন, আপনি প্রফেশনাল লোগো ডিজাইনার, আপনি সোশ্যাল মিডিয়া ডিজাইন, সবগুলো আপনি পারবেন। কিন্তু মানুষ মেনশন করে বলতে হবে অমুক লোগো ডিজাইনে খুবই এক্সপার্ট। এই লোগোটা যদি ওরে দিয়ে না করে আমগো সার্কেল আর কোনো লোক নেই, অন্য কারো দিয়ে করাইতে হবে। এই যে একটা মেনশন দেওয়া শুরু করছে, তার মানে আপনি ওই ব্যাপারটাতে আপনি খুবই স্পেশালিস্ট হয়ে উঠতেছেন। তো এই জিনিসটা যখন আপনি করবেন, দেখবেন যে আপনার সার্কেল আপনার প্রতি একটা বিষয় ডাইভার্ট হয়ে যাচ্ছে, মানে তারা আর ডিসিশন নিতে পারতেছে না যে এর মধ্যে আর কেউ আছে, না আমার মধ্যে ওই পারবে। তো ক্যারিয়ারটা হচ্ছে এরকম ভাবে আমাদের সাজাইতে হবে, যে কাজটা আমরা শিখবো ওরকম লেভেলে নিতে হবে। এটা হচ্ছে নাম্বার 1 লেসন। আপনি দেখেন এর পরবর্তী অপশনগুলো দেখেন, এরা কিন্তু আপ ডাউন করবে। এই যে থার্ড অপশনে যে মানে অবস্থানে যিনি আছে, ফোর্থ একদম সেম, এখন কিন্তু আবার মিলতেছে, মানে ট্র্যাডিশনাল যে নাম্বারিংটা আমাদের যে আমরা অভ্যস্ত, এখন কিন্তু মিলতেছে। এই যে 76, 30, 73, 70, 63, 62, এদের যে পজিশন, এদের কিন্তু যে কোনো সময় আপ ডাউন করবে। এই যে থার্ড, ফোর্থ, ফিফথ, এরা কিন্তু যে কোনো সময় কি আপ ডাউন করবে, পজিশন হারানোর একটা চান্স আছে। কিন্তু 1 নম্বর যিনি অবস্থান করতেছে, ওনার পজিশন হারানোর সম্ভাবনা 9%, মানে একদম কোনো পার্সেন্ট বলা যায় না, নাই বললেই চলে। কারণ ওনারা যেরকম ভাবে আগে, ওনার প্রফিট আরো বড় হতে থাকবে। এটা হচ্ছে আমাদের মেইন লেসন। এই জন্য আমি আপনাদের প্রোফাইলটা দেখাইছি। আর জানতে ইচ্ছা করতেছে, আমি জানি যে কি সেল করে আজকে এত বড় প্রোফাইল উনি বানাইছে। তো আমি একটু ওনার পোর্টফোলিওতে ঢুকবো এবং দেখতে চাই ওনার কাজগুলো কি কি। আপনারা খেয়াল করে দেখেন, এটা $15 করে 485 বার, এটা আপনার $15 করে 120 বার, 400 কতবার, নিচে যায় আরো, এটা আপনার 1062 বার, এখানে 1780 বার $15 করে। কি এগুলো ছোট্ট করে একটু মাউসটা যখন রাখলাম, লাস্ট দুইটা ওয়ার্ড পড়েন তো। একটা নাম দিছে ডটস, ওইটা পড়ার দরকার নেই, আপনি পরেরটা বলেন, ফটোশপ অ্যাকশন। এরপরটা দেখি, ম্যাক্সিমাম কাজ হচ্ছে ওনার কি ফটোশপ অ্যাকশন, ফটোশপ অ্যাকশন, ফটোশপ অ্যাকশন। তারপরে আজকে যে এই যে 2-3 মিনিটের মধ্যে আমরা 5 মিনিটের মধ্যে যে কাজটা শিখলাম, এটা একটা বিশাল মার্কেট যে আছে, জাস্ট এটা ধারণা দেওয়ার জন্য। গ্রাফিক্সে যে কাজগুলো আমরা শিখতেছি মনে হচ্ছে অল্প, এই শিখে ফেললাম, কিন্তু এটা যে বিশাল একটা বাজার আছে। যদি আপনি ওইভাবে নিজেকে তৈরি করতে পারেন, বাজারে আপনি ডমিনেট করবেন। তো আমি একটু এক্সাম্পল দিই, ওনার এখানে যে কাজগুলো দিছে, দুইটা কাজ দেখায় আপনাদের, অনেক সেল হয়েছে এমন দেখতেই পাচ্ছেন। এক্সাম্পল নিয়ে দিয়ে রাখছে যে আমার অ্যাকশনটা যদি প্লে করো ঠিক দেখতে এমন হবে, এই যে এক্সাম্পল দিয়ে রাখছে। এখন বলতে পারেন এটা কে কিনবে, আপনার কাছে মনে হচ্ছে না? এই ধরনের প্রশ্ন কারোর মাথায় আসছে বললে আমি আনসার দিয়ে দিব। আসলে এই ধরনের একটা পেন্টিং যদি র পেইন্টার থেকে, মানে একজন রিয়েল পেইন্টার আর্টিস্ট যদি এটাকে কারো ছবিকে এরকম পেইন্ট করে দেয়, তো বাংলাদেশে এরকম অনেক পেইন্টার আছে যারা আর্টিস্ট, হিউজ টাকা নেয়। আমি একজনের সাথে কথা বলছিলাম এরকম একটা পেন্টিং কেনার জন্য, এটা 6 ফুটের মতো, 6 ফুট বাই 3-2.5 ফুটের মতো, মানে এরকম ওয়াইড অ্যাঙ্গেল, অফিসের জন্য কিনতে চাইছিলাম। তো উনি আমাকে প্রথমেই রিপ্লাই দিচ্ছে যে ভাই আপনি এটা কিনতে পারবেন না, এটা আমরা ফরেনারদের কাছে সেল করবো। আমি বললাম কেন কিনতে পারবেন না, প্রাইসটা বলেন। আমার কিউরিওসিটি আরো বাড়ছে, কত টাকা? বলছে না আপনি তো কিনতে পারবেন না, তারপর আপনি যদি জানতে চাইছেন
এটা প্রাইস হচ্ছে 25,000 টাকা। উনি কিন্তু এটা ওই যে রং তুলি দিয়ে পেইন্ট করছে, বাংলাদেশে অনেক নাম করে, ওনাকে অনেকে চেনে। তো কথা হচ্ছে যে বাংলাদেশি একজন পেইন্টার বা আর্টিস্ট যদি এরকম একটা আর্ট এত দামে সেল করে, তো বাইরে কি রকম দাম হবে? এক একটা পেইন্টিং এই আর্ট এই যে র ক্যানভাসের দাম 50,000, 1 লাখ, 2 লাখ এরকম টাকা ধরে নেন। এখন যে পেইন্টিংটা আমাদের বাংলাদেশে 25,000 টাকা চাইছে, বাইরের দেশে তো 50,000-এর উপরে হবে। তাহলে এখন আমি চিন্তা করতেছি আমার এরকম একটা সিনারির উপর একটা পেইন্টিং দরকার, তা আমি 50,000 টাকা খরচ না করে অনলি $15 খরচ করে, মানে আপনি যদি টাকা হিসাব করেন ধরেন 1800 টাকার মতো হবে, তা 18 টাকা খরচ করে আপনি এরকম একটা ছবিকে পেইন্ট বানিয়ে ফেলেন, সেটা প্রিন্ট করে ফ্রেমে নিয়ে বানিয়ে ফেলেন। টোটাল আপনার 5,000 মধ্যে প্যাকেজ কমপ্লিট, 5,000 মধ্যে বা 6,000 মধ্যে প্যাকেজ কমপ্লিট, যেখানে আপনি 50,000 টাকা আপনার খরচ করা লাগতো। তাহলে এরা কিনবে যাদের বিভিন্ন বাসা অফিস, আপনারা দেখবেন যে বড় বড় মানে পদে যারা আছে অনেকের বাসায় এরকম র পেন্টিং থাকে, তো র পেন্টিং এর অনেক ডিমান্ড। তো র পেন্টিং না কিনে অনেকে আছে যে এরকম তার কাছ থেকে ফাইল কিনে নিচ্ছে, আর একটা ফাইল কিনে নেওয়া মানে ইচ্ছা করলে আপনি পেন্টিং এর ব্যবসাও করতে পারবেন। যে র পেন্টিং এর দাম হচ্ছে 50,000, আর্টিফিশিয়াল পেন্টিং যেটা প্রিন্ট করা হয়েছে এটার দাম হচ্ছে 10,000। তাহলে মানুষ তো এটা থেকে ফোকাস দিবে, দেখতে দুটো সেমই লাগতেছে, এটা তার এমন না ব্যবহার করার জিনিস। ঠিক আছে, র পেন্টিংটা হচ্ছে কাছ থেকে দেখলে ভালো লাগে, আর দূর থেকে র পেন্টিং বলেন আর প্রিন্ট করা ভিজুয়াল পেন্টিং বলেন একই রকম লাগে। র পেন্টিং হচ্ছে এরকম রঙের যে আঁচড়গুলো আছে বোঝা যায়, আর প্রিন্ট করা যেটা আঁচড়গুলো বোঝা যায় না, এই আর কোনো পার্থক্য নাই, ফ্রেম ট্রেম সব কিছু কিন্তু সেম। ঠিক আছে, আরেকটা দেখে আপনাদের, এই যে এটা 1700 উপরে সেল হয়েছে, এবং এখানে অ্যাকশনটা দেখেন যে এরকম একটা ছবি সে দেখাইছে, অ্যাকশনটা প্লে করার পরে কিরকম হবে এই যে দেখেন, এই যে ডাবল এক্সপোজ, এই ধরনের ইফেক্ট কিন্তু আমরা বানাইতে পারবো, যদিও আমরা হয়তো সামনে এরকম ক্লাস আসতেছে, এই জন্য ডাবল এক্সপোজার ইফেক্ট বানানো আমাদের জন্য কোনো বিষয় না, তো ইনশাল্লাহ করবো। তো কথা হচ্ছে এই ধরনের ফাইলগুলোর ফরম্যাট কি থাকে, এই দেখেন ফটোশপ কোন ভার্সনে করছে দেখছেন, CS3 ভার্সন কিন্তু ইস্যু না, অনেকে যারা ভার্সনের জন্য অনেক মানে খারাপ লাগে যে আপডেট ভার্সন না কেন, ফটোশপ যখন বলছিলাম শুরু করছি CS6 কিন্তু অনেক আগের, তো ওনার ফাইলটা কবেকার, CS3 আরো 2-3টা ভার্সন আগে। তো ফরম্যাট কি বলতেছিলাম, ফটোশপ কি ফরম্যাট, ATN দেখতেছেন না আপনারা, ATN। আমাদের যে ফাইলটা আমরা এখন সেভ করছি, এই যে কি নাম এটা, অ্যাকশনের, এটা প্রপার্টিজ একটু চেক করতে চাই, কি ফরম্যাট, মানে এই ফাইলটা, মানে ওইটা হচ্ছে উনি অনেকগুলো কাজ করে হয়তো করে সেভ করছে, আমরা হয়তো 2-3টা কাজ করে সেভ করছি, ফাইল কিন্তু একটাই। তা আশা করি আপনারা এই দিকে ডাইভার্ট হবেন, এই জন্য আমি এই টপিকটা নিয়ে কথা বলছি না। অ্যাকচুয়ালি আমরা শিখতে চাই যে অ্যাকচুয়ালি কোনো একটা কাজে যখন অনেক বেশি এফোর্ট দেওয়া হয়, ওই কাজটা যে একটা পর্যায়ে রেজাল্ট বের করে আনে, এটা আমরা এখানে দেখতে পাচ্ছি। তা এরকম চিন্তা করার দরকার নেই যে আপনারা এটা দেখে মোটিভেট হবেন, মানে এই ধরনের কাজই করবেন এমন না। যদি আপনি চান এ পর্যায়ে যেতে পারবেন এই টপিকে, কিন্তু উনি এইটা দিয়ে কাজ করে আর্নিং করছে এত ভালো, আমি এটা দিয়ে করবো, এই চিন্তা করলে আপনি ওই জায়গায় শেষ। অ্যাকশনটা যদি প্রথম থেকে রেকর্ড করি তাহলে রেকর্ড তো হবে প্রথম থেকেই, স্যার একটা ছবি জাস্ট রাইখা অ্যাকশন তবে সিমিলার টোনের ছবি দিতে হবে। মনে করেন একজনের ছবি একটু অন্ধকার বেশি, আপনি যদি ওই টোনটাই না ব্রাইট ছবিতে দেন, ছবি তো আরো বেশি ব্রাইট হবে। ঠিক আছে, এইটা হচ্ছে সমস্যা আর কি। তো আশা করি আপনারা এখান থেকে যে লেসনটা নেওয়ার যদি মনে রাখেন, ক্যারিয়ারে অনেক এটা ইম্প্যাক্ট ফেলবে আমি জানি, এবং আমার ক্যারিয়ারে এই জিনিসটা অনেক বেশি ইম্প্যাক্ট ফেলছে। আমি সবসময় মনে রাখছি বা এখনো মনে রাখি যে যে কাজটা আমি পারবো এটা আমি খুবই স্ট্রংলি পারি, আর যেটা পারি না আমি স্বীকার করে নিই যে ভাই আমার সম্পর্কে সম্ভব। আমার অনেক বেচও এরকম হয় যে অনেক বেশি টপিক আসে যেটা আমি পারি না, আমি ওই পারি দেখানোর করে চেষ্টা করি না, আমি পারি না শেষ। ঠিক আছে, কারণ সব কিছু আমি পারবো এমন কোনো কথা নেই। তো আমরা আজকে যে ছবিটা নিয়ে কাজ করে আজকে ক্লাস শেষ করব, খুবই অল্প সময় লাগবে, এটা দিয়ে আমাদের ক্লাস আজকে শেষ হবে। তো দ্বিতীয় যে ছবিটা এটা একটু করতেছে, হ্যাঁ, এই তো ক্রপ সি, পাসপোর্ট বানিয়ে ফেললাম, আর একটু এদিকে মনে হয় আসবে, ডান, ওকে। ছবিটা একটু যথেষ্ট অন্ধকার, আমরা একটু ব্রাইট করে নিতেছি। এখানে আমরা একটু চেষ্টা করব এই ছবিটার মধ্যে বিশেষ করে তার চুলের যে অংশটা আর একটু ন্যাচারাল কিভাবে রাখা যায়। এর আগে আপনারা দেখছেন যে প্যান টুলে টেনে টেনে আমরা তার চুল কিন্তু আলাদা করে ফেলছি বা ব্যাকগ্রাউন্ড আলাদা করছি, কিন্তু আজকে আমরা চেষ্টা করব এই ছবিটার ক্ষেত্রে আর একটু কিভাবে কি ন্যাচারাল রাখা যায়। এই জন্য আমরা ব্যবহার করতেছি কুইক সিলেকশন টুল। যদিও আপনাদের বলছি যে কুইক সিলেকশন করা যাবে না, কিন্তু একটা কাজের জন্য আমি মূলত টুলটা ব্যবহার করছি, সেই কাজটা এখন করতেছি। আমাদের মূলত কাজ হচ্ছে এই ছবিটাতে তার চুলের অংশে কিভাবে আরো ন্যাচারাল রাখা যায়। আর বডির অংশ আমরা তো প্যান পেলে করবো, সেটা এই জন্য বডির অংশটা আমি ক্লোজ করতেছি না, শুধু কি ক্লোজ করলাম, চুলের অংশটা অর্ডার ধরে ক্লোজ করে দিলাম। এবার আমরা চলে আসছি রিফাইন এজ। তো রিফাইন এজে আমরা এই যে এই অংশটাকে একটু কারেক্ট করতেছি, এই
ন্যাচারাল রাখার চেষ্টা করতেছি। যদিও আপনারা অনেকে ভাবতেছে ন্যাচারাল হইতেছে না, বরং নষ্ট হইতেছে কিনা, না, ন্যাচারালি হইতেছে। হ্যাঁ, কোনো অসুবিধা নাই। কন্ট্রোল-C, কন্ট্রোল-V, ব্যাকগ্রাউন্ড যেটা আছে এটার মধ্যে আমরা বিখ্যাত কালার দিয়ে দিতেছি। এই এখান থেকে আলাদা আলাদা। এবার আমরা যে অংশটুকু প্যান টুলে করা যাবে সেটা আমরা প্যান টুলের মাধ্যমে করতেছি। এখানে দেখেন একবার ডিলেট দিলাম, ডিলেট দেওয়ার পর দেখতেছি কালচে অংশ যদি কিছুটা থেকে থাকে, এই যে আছে না, ডিলেট আবার দিব, ঠিক আছে, নাহলে আবার দিব, 3বার দিব, ডিলেট হয়ে যাবে একবার। এটা একটু ক্লিয়ার করে আপনাদের আমি একটু ফেসে করে দেখাই। কোনো ফেদার নাই, শুধু ডিলেট দিতেছি। একবার দেন, আরো 3বার দেন, ওইটুকুই আছে। কিন্তু যখন আপনি ফেদার দিবেন, ধরেন আপনি 3 পিক্সেল ফেদার দিলেন, ডিলেট দিলেন, তো সিলেকশন এরিয়ার মোটামুটি একটু ভেতরে তার রেঞ্জ নিয়ে গেছে, ওই যে স্মুথনেসের রেঞ্জ। এখন যদি কিবোর্ডে আপনি ডিলেটে আরেকবার চাপ দেন আর ফেদার দিলেন না, ওই প্রথমের ফেদারই আছে, তখন কি করবে, আরেকটু ভিতরে ঢুকবে। তবে ঢুকতে ঢুকতে এখানে আসবে এমন না, ওই 3 পিক্সেলের রেঞ্জ যতটুকু আছে, আবার দেন, অনেক, হ্যাঁ 3 পিক্সেল পর্যন্ত। বুঝতেছেন সবাই? এই জিনিসটা আশা করি মেনটেন করবেন। এবার আমরা চলে যাচ্ছি এই দিকে। ওনার ছবিটা কাজ করতে আপনাদের একটু কষ্ট হবে, কারণ ওনার বডিতে হচ্ছে কটন টি শার্ট, কোনো জায়গায় এত প্লেন না, আপনি হুট করে সিলেক্ট করে ফেলতে পারবেন, যথেষ্ট সময় লাগতেছে। তার কানের অবস্থা বেশি সুবিধা না, খুবই আঁকা বাঁকা। এই কাজ শেষ কিন্তু কমপ্লেনটা আবারও ফেদার, সরি এত না, জাস্ট ওয়ান। বেশি ফেদার দিলে বেশি ব্লার মনে হয়, 2বার ডিলিট করছে। এবার মূল কাজ শুরু হবে। মূল কাজ মানে কিন্তু আমরা চাইলে, মনে আছে আপনাদের, প্যান্টুলে করতে পারতাম, তো প্যান্টুলে করে যদি আমরা এইভাবে ডিলিট করে দিই, আমি অল্প একটু দেখাইতেছি, এরকম প্লেন মনে হবে, রেল মনে হবে না। তাহলে আমরা কি করতে পারি, ইরেজার দিয়ে কাটবো। ইরেজার দিয়ে যদি কাটি সেক্ষেত্রে সফট হার্ড, যদি সফট ব্রাশ দিয়ে কাটেন তাহলে আপনার কাছে মনে হবে কি যে বেশি ফেদার দিয়ে ডিলিট করা হয়েছে। যদি হার্ড ব্রাশ দিয়ে কাটেন তাহলে মনে হবে ফেদারই দেওয়া হয় নাই। কোন দিকে যাবে, ব্রাশ চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে কথা। আমরা নিচ থেকে কোনো একটা আঁকা বাঁকার ব্রাশ নিব, তাও এটা দিয়ে এভাবে ড্র্যাগ করতে পারবো না। এটা দিয়ে করবো ঠিক আছে, কিন্তু খুবই আস্তে আস্তে। এই যে দেখেন, যারা প্রফেশনাল স্টুডিওতে কাজ করে একটা ছবিতে এত সময় দিয়ে যত্ন করে করার অত সময় নেই, কারণ আপনি কত টাকা দিবেন, আপনি তো 4 কপি 40 টাকা দিতে চান না, তাহলে কেন কেন আপনাকে এত সময় দিবেন? তো এই জন্য 10 মিনিটের মধ্যে কাজ শেষ করে ফেলে। তো সেটা কিভাবে করে সেটা আমরা আরো 2 ক্লাসের মধ্যে জানতে পারবো। প্রথম কথা হচ্ছে তাদের ছবি দ্রুত করার মেইন কারণ হচ্ছে তাদের ছবি ব্যাকগ্রাউন্ড থাকে না, এক কালার থাকে, ওটা ম্যাজিক টুলে দ্রুত ফেলে দেয়। আর ছবি স্মুথ করার জন্য তারা প্লাগইনস ইউজ করে, যেটা আমরা আগামী ক্লাসে শিখবো। আর পাসপোর্ট স্ট্যাম্প করার জন্য অ্যাকশন আছে, ব্ল্যাক করে চলে আসে, মানে 2 মিনিটের মধ্যে ছবি রেডি হয়ে যায়। আমাদের সবচেয়ে বেশি সময় চলে যায় ছবির ফেস ঠিক করতে গিয়ে, কারণ আমাদের ছবি তো তাদের মতো এত সুন্দর অ্যারেঞ্জমেন্টে তোলা না। আমাদের ছবি হচ্ছে জঞ্জাল থাকে, ব্যাকগ্রাউন্ডের মধ্যে প্রবলেম থাকে, কালার টোন কোনো ঠিক নাই, ওয়েদার থাকে খারাপ। তো এই জন্য আমাদের ছবিতে কাজ করতে হয় অনেক বেশি, ঠিক আছে। এখানে বিশেষ করে মেয়েদের হেয়ারের ক্ষেত্রে যদি কোনো হেয়ার কাটা পড়তো, তাহলে এরকম আলাদা হেয়ার ব্রাশ পাওয়া যায়, আমরা চাইলে ওই ব্রাশ দিয়ে কাটা অংশটুকু কভার করতে পারবো। এখানে কোনো টেনশনের কারণ নেই। রিসেন্টলি আমরা হয়তো ব্রাশ কিভাবে ব্যবহার করে সেটাও দেখাই দিব। আর ছেলেদের হেয়ার তো আমি দেখাই দিতেছি, ছেলেদের হেয়ার কাটা পড়ে না বেশি একটা, কিন্তু মেয়েদের হেয়ার তো কাটা পড়তে পারে। তো এই জন্য আলাদা হেয়ার ব্রাশই আছে, সমস্যা নেই, তখন আপনাদের দেখাই দিব। আর ফেস কিভাবে স্মুথ করবেন সেটা নিয়ে কথা হয়েছে অলরেডি, আরেকবার একটু দেখাই দিই। ফেসে প্রথমে টুকটাক রিপেয়ারের কাজটা আগে করবেন, যে কোথাও স্পট আছে কিনা, এই নয়েজ আছে কিনা, এই সেই আছে কিনা, মানে দাগ টাগ আছে কিনা, ওটা একটু দেখতে হবে। দাগটা যখন রিমুভ হবে তখন ওই নয়েজের কথা আসবে। আর নয়েজের জন্য বেস্ট এই মুহূর্তে হচ্ছে এটা, কি নাম, স্মার্ট টুল। স্মার্ট টুল না পরে কষা মাথা শুরু করেন, কেয়ার করেন। যদিও এখানে বিশেষ করে এই চোখের মধ্যে এবং হেয়ারের কোনো অংশে টাচ করা নিষেধ, হ্যাঁ, কারণ ওটা টাচ করলে ব্লার হয়ে যাবে। আর স্কিনে একটু করতেই পারবেন, কারণ স্কিনে না করলে তো নয়েজটা রিমুভ হবে না। আর এই জায়গাটাতে এসে আমরা অনেক তাড়াহুড়া করি না,
প্রত্যেকটা স্টেপের ধাঁচে মানে ভাঁচে ভাঁচে কাজটা করতে হবে, তাহলে জিনিসটা একদম ন্যাচারাল হবে। যথেষ্ট সময় লাগবে ভাই। আপনি একটা ক্লিক দিয়ে চলে গেছেন, মানে স্মুথ হয়ে গেছে এমন না। এক জায়গাতে 5 বার দিতে হয়, 6 বার দিতে হয়, এরকম 6-7 বার অনেক সময় হয় না। ঠিক আছে? আর এক ক্লিকেই সব করতে আসেন এমনটা কিন্তু ভুলও করবেন না। মাঝে মাঝে ক্লিক ছাড়বেন, নাহলে কি হবে জানেন তো, মানে করতে করতে এক পর্যায়ে আপনি একটা জায়গায় এমন নষ্ট করছেন যে কন্ট্রোলটার জেড দেওয়া লাগে। তার মানে ওই যে সবটা চলে যায়। ধরে রাখছেন যতক্ষণ যাবো ততক্ষণ কিন্তু হবে সর্বনাশ। এখানে কিন্তু সাবধান। ঠিক আছে? কি পরিমাণ সময় লাগতেছে দেখ, আরো সময় দিতে হবে। 2-4 মিনিটের ছবি হলে তো হইতোই। সময় যত বেশি দিবে তত সুন্দর হবে। এই জন্য বলছে আপনাদের নিজেদের ছবি একটা তুলে আনেন, ভালো হবে। ফটো ল্যাম্প কাজ শেষ। এই একটু ব্রাইট করা লাগছে। তারপর তো সব কথা আপনারা জানেন, বর্ডার দেওয়া, বার্ন তুলে বার্ন করা। এখন স্যার অ্যাকশন দিয়ে দিলে যদি অ্যাকশনটা আমাদের ঠিক থাকতো তাহলে তো কোনো কথাই ছিল না। এই যে, একদম কাজ শেষ। তো আজকে এই পর্যন্তই, আগামী ক্লাসে তার কথা হবে।